এবার যাব আলিফের ঘটনায়। থ্যাংক ইউ রাসেল ভাই, সবার সামনে আবার হাজির হলাম। তো রাসেল ভাই, মেইনলি আমি নিজেই আজকে কেন জানি ভয় পাচ্ছি। আচ্ছা, আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে একজন আলিফ হচ্ছে একজন ডাক্তার, একজন ডক্টর এসেছেন ফার্স্ট টাইম তার পেশেন্টের ঘটনা নিয়ে, রাইট? জি, চলুন ঘটনাটা শুনি। জি রাসেল ভাই, যে মহিলার কথা বলছিলাম, তো উনি আমার পেশেন্ট, নাম হচ্ছে সাবেরা চৌধুরী, মুক্তি ডাক নাম আর কি। তো ঘটনাটা উনি যেভাবে শুরু করেন যে 1998 সালে ওনার সাথে ঘটনাটা ঘটে। তো ঘটনাটা 98 এর না, ওনারা থাকতেন কুমিল্লার বিজয়নগরে। তো ওই সময় ওনাদের বাসাতে থাকা অবস্থায় প্রায় 2 বছর যাবত উনি একটা জিনিসের সম্মুখীন হতে থাকে, সেটি হচ্ছে আপনার উনি প্রায় সময় খুব বিদঘটে স্বপ্ন দেখতেন। যেমন স্বপ্নের মধ্যে ওনার সাথে কেউ কথা বলছে, বা উনি স্বপ্নের মধ্যে মনে হচ্ছে যে জেগে আছে, তো ওই জাগ্রত অবস্থায় দেখছে যে বিছানার উপরে প্রায় 30-40 জন মানুষ একসাথে জড়সড় হয়ে বসে আছে, সবাই ওনার দিকে তাকিয়ে আছে। এরকম স্বপ্ন শুধু 1-2 দিন রাসেল ভাই, এরকম স্বপ্ন উনি দেখতো প্রায় 2 বছর যাবত। তো অ্যাকচুয়ালি যখনই উনি ঘটনাগুলো কাউকে বলতে যেত, বা ঘটনাটা মার সাথে শেয়ার করবে, এক বাবার এক মেয়ে, তো শেয়ার করতে যাওয়ার সময় তার মুখ দিয়ে কোনো কথা বেরোতো না, বা বলতে গেলে উনি কোনো না কোনো কারণে হয়তো ভুলে যেত, বা বলতে গেলে বলতে পারতো না, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যেত। 1998 সালে এই যখন ওনার বড় ভাই বাংলাদেশ থেকে চলে যায়, তখন থেকে অ্যাকচুয়ালি ওনার সাথে ঘটনাগুলো একদম সামনাসামনি ঘটতে থাকে। এতদিন স্বপ্নে ছিল, এবার ঘটতে থাকে সামনাসামনি। শুনি আমরা। তো উনি ওনার ভাইকে সি অফ করতে ঢাকা আসে, ফুপির বাসায় আসে। ফুপির বাসা হচ্ছে জিঞ্জিরাতে। তো ভাইয়াকে সি অফ করবে যেদিন, এর আগের দিন রাতের বেলা সবাই মিলে একসাথে বসে টেবিলে খাচ্ছে। তো দরজা নক করে, কে জানি বেল দেয়। তো উনি দরজা খুলে, এবং খোলার পরে দরজার দিকে তখনও তার চোখ পড়েনি, তখন একজন ডাকে পেছন থেকে, কে এসছে? তো বলে দেখছি। তো যখনই সে দরজার প্রায় পুরোটা খুলে তাকায়, তখন দেখে যে 2 জন মানুষ দাঁড়িয়ে আছে তার সামনে। তার খালি এতটুকু মনে আছে, মানুষগুলার মানে অ্যাকচুয়ালি কোনো মাথা দেখা যাচ্ছে না, কিন্তু হাতের সাইজটা বিশাল। মাথা দেখা যাচ্ছে না, কিন্তু হাত দেখা যাচ্ছে। দুটা মানুষ, আচ্ছা, হাত দেখা যাচ্ছে কিন্তু মাথা দেখা যাচ্ছে না। দুজনই সাদা কাপড় পরে দাঁড়ানো ওনার সামনে। এই বলে সে সেন্স হারিয়ে ফেলে, এবং সেন্স ফিরবার পরে উনি ঘটনা সবাইকে বলে বেড়ায় যে এই ঘটছে আমার সাথে। তো তখন জিনিসটা একটু ডিফারেন্ট লাগলে ওনার ফুপা জিনিসটাকে আর অন্যভাবে নেয় নাই। ওনা বলে যে, ফুপা বললো যে তোরা তো আজকে এসছিস, আমি আজকে ভোরবেলা ফজরের নামাজ পড়ে আসবার সময় মসজিদে যখন আমি মানে ফরজ নামাজটা শেষ করি, তো হুজুররা একটা কথা বলার সময় আমি মসজিদের এন্ট্রান্সের দিকে একটু চোখ পড়ে। তো চোখ পড়বার সময় আমি দেখি 2 জন মানুষ দাঁড়িয়ে আছে, আমি শুধু হাতটাই দেখতে পাচ্ছি, 2 জনের আর কোনো মাথা কিছু দেখতে পাচ্ছি না। তো আমি আবার হুজুরের দিকে মনোযোগ দিতে গেছি, মানে আমি জিজ্ঞেস করব হুজুরকে, আপনারা কি এরকম কিছু দেখছেন কিনা। এমন মুহূর্তে আমি দেখলাম ওইখানে আর কেউ নাই। তো আমি যখন বাসায় ব্যাক করি, আমি অনেক দোয়া পড়তে থাকি। ওই ফুপা বললেন যে আমি অনেক দোয়া পড়তে থাকি, আল্লাহকে ডাকতে ডাকতে যখন ঘরের কাছে চলে আসলাম, ভাবলাম যে আমি এখন সেফ আছি। কিন্তু এমন সময় যখন নিজের ঘরে ঢুকবো, দরজা দিয়ে ঢোকার সময় দেখি ওই 2টা মানুষ দাঁড়িয়ে আছে, এবং আমার বুকের ভেতরটা আটকে উঠলো। তো প্রথম মুক্তিয়াপুর ঘটনাটার কথা সবাই অবিশ্বাস করলো। ফুপা যখন তার সাথে রিলেট করলেন, তখন সবাই বললো যে না, দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট, এখানে কিছু একটা ঘটছে যেটা আসলে খারাপ কিছু। তো পরের দিন ভাইয়া চলে যায়, ওনাকে আর জিনিসগুলা নিয়ে এতটা বদর করে নেই। তো উনি বাংলাদেশ ছেড়ে চলে যায়। তো সবার খুব মন খারাপ। পরের দিন, ওই দিন রাতের বেলা ঠিক একই সময় আবারও ওই 2 জন লোক হাজির হয়, এবং দরজাটা খুলে ওই বাসার নক করি তারা আসে, এবং দরজা খুলে দেখে যে 2 জন লোক দাঁড়িয়ে আছে। এবং ওইটা দেখার পর উনি সাথে সাথে দরজা লাগিয়ে দেয়, এবং সবাইকে বলে যে তোমরা সবাই আল্লাহকে ডাকো। তো ওই দিন তারা ডিসিশন দেয় যে না, আমরা থাকবো না। তো ঘটনাটা রাসেল ভাই এই জায়গায় শেষ হয়ে যেতে পারতো, যে এখান থেকে চলে যাচ্ছে আমার ঝামেলা শেষ। কিন্তু ঝামেলাটা আসলে শুরু হয় আবার কুমিল্লায় যাওয়ার পর। কুমিল্লায় পৌঁছাবার পর 1 সপ্তাহ পর থেকে আবার ঠিক একই স্বপ্ন রাসেল ভাই। রাত্রেবেলা ঘুমের মধ্যে দেখছে যে আমার ঠিক তার খাটের উপর অনেকেই বসে আছে। খুব অদ্ভুত স্বপ্ন। অদ্ভুত না রাসেল ভাই, 2 বছর ধরে একই স্বপ্ন বারবার দেখাটা পসিবল না।
তো উনি অ্যাকচুয়ালি আবার মানে খুব পড়াশোনা করতেন আর কি, রাত জেগে পড়াশোনা করবার একটা অভ্যাস ছিল। ইফতেখার ভাইয়ের সাথে আমার ঘটনা কিছুটা মিল আমি পাচ্ছি। তো রাত জেগে পড়বার একটা অভ্যাস ছিল তার। তো ওই দিন রাতের বেলা, ঠিক যেদিনই সে ওই স্বপ্নটা দেখলো, ওই দিন রাতের বেলা সে পড়ছে, পড়ার পরে বাথরুম থেকে গোসল করে আসে এবং ব্যাক করে চুল ঝাঁটা দিতে দিতেই দেখলো যে তার ড্রেসিং টেবিলের সামনে একজন মানুষ বসে আছে, ইয়া লম্বা চুল, কিন্তু মুখের মধ্যে কোনো স্ট্রাকচার নেই, পুরো প্লেন একটা মুখ, এবং তার দিকে তাকাচ্ছে না। সে সামনে এগিয়ে দেখলো, দেখার পরে সে ফিট হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে। তো সেন্স হারাবার পর মাকে সে বারবার ঘটনাগুলো বোঝানোর চেষ্টা করে এবং মাকে সে আস্তে আস্তে বুঝিয়ে বলে যে মা, আমি এরকম ঘটনা লাস্ট 2 বছর ধরে প্রত্যক্ষ করছি, আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি বলতে পারছিলাম না। তো পাশের এক হুজুর আছে, উনি খুব বুজুর্গ, উনি খুবই মানে ভালো একজন মানুষ। তার কাছে নিয়ে যাওয়ার পর সে বলে যে আচ্ছা তুমি এই পানিটা 7 দিন খেও, আর তোমাকে কিছু ফুল টাইপের একটা জিনিস দিয়ে পানি দিল, বলে এটা তুমি 3 দিন গোসল করবো এটা দিয়ে। ঠিক একই জিনিসগুলো সে ফলো করে আসলে কোনো কিছুই হয় নাই। সে 7 দিন বললো যে 7 দিন পানিটা খেতে, সে বলেছে 7 দিন খেলে হয়তো আমি আর জিনিসগুলো ফেস করবো না, কিন্তু ঠিক রাতের বেলা একই জিনিস বারবার তাকে ফেস করতে হচ্ছে। মজার বিষয়, ওই থেকে প্রায় 14 দিনের একটা গ্যাপ, 14-15 দিন পরে বাসায় কেউ নাই, তখন হচ্ছে 1999 সাল রাসেল ভাই। তো আপনার বৈশাখের সময়, পহেলা বৈশাখের আমেজ সময়। তো ওনার মা যথারীতি বাইরে যান এবং বাসায় ছিলেন না আর কি, আর ওনার বাবা ছিলেন অফিসে। তো উনি কি করলো, হঠাৎ করে কলিং বেল বাজলো এবং দরজা খোলার পরে দেখলো যে ওনার ফুপা এসছে। তো ফুপা আসার পর ফুপাকে সালাম করলেন এবং সালাম করবার পরে ফুপা কোনো কথা না বলে ডিরেক্ট ড্রয়িং রুমে যেয়ে বসলেন। ফুপাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, ফুপা কখন আসছেন, আপনি তো নর্মালি জানিয়ে আসেন, আজকে না জানিয়ে চলে আসলেন। তো ওই সময় রাসেল ভাই ফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, তো পাশে একটা বাড়িতে ফোন ছিল, সেখানে নর্মালি যখন ফুপা আসতো জানিয়ে আসতেন। তো ফুপা কোনো কথাই বলছে না, কোনো কথার অ্যান্সার দিচ্ছে না, খালি একটা কথা বললো যে এই বক্সটা নে, এই বক্সটা তুই খুলবি না, আমি যাওয়ার 24 ঘন্টা পর খুলবি। তো ও ফুপার কোনো কথা অ্যান্সার না দিয়ে বলে যে ফুপা আপনি খেতে বসেন। সে আবারও বলে এই বক্সটা নে, এই বক্সটা খুলবি 24 ঘন্টা পর আমি। মানে ওই ওনার কথার কোনো উত্তর দিচ্ছে না, না উনি টোটালি মনে হচ্ছে যে উনি কথাগুলো শুনছেই না, মানে ওনার ফুপা কথাগুলো শুনছেই না। তো 24 ঘন্টা তো দূরের কথা, ওনার তো আগেই ইচ্ছা ছিল এটা বক্সের ভিতরে কি আছে খোলার জন্য, ফুপা তো আজগুবি কিছু দিয়ে যাবে না। বক্স খুলে দেখে, মানে রাসেল ভাই এটা আমি জানি না, আমার নিজেরই আজকে বলতে কেমন জানি ভয় লাগছে, দেখে মানুষের 5টা আঙ্গুল, জাস্ট ইন্ডিভিজুয়াল 5টা আঙ্গুল, এবং ভয়ে ওই সময় চিৎকার দিয়ে সে দৌড়ে মার কাছে গিয়ে বলে মা এই 5টা আঙ্গুল আমি বক্সটা ফুপা দিয়ে গেছে আজকে। তো মা বলে যে কি বলিস আবল তাবল, বক্স খুলে মা দেখে 5টা আঙ্গুর ফল। তো ওই দেখতে দেখতে উনি দুই জিনিস দেখছে। মা দেখতে দেখতে উনি আবার সেন্স হারিয়ে ফেলছে, মা ওনাকে ধরতে গিয়ে জিনিসটা আবার ছুঁড়ে ফেলে দেয়। তো ওনাকে ধরে বলে যে চল ঢাকায় চল। ওই দিন রাতের বেলা এই কন্ডিশন দেখার পর মেয়ে এতবার সেন্সলেস হয়ে যাচ্ছে, একটা মা বাবা এটা একসেপ্ট করে নিবে না। তারা অবশ্য ওই জিনিস সাথে সাথে ঢাকায় নিয়ে আসে এবং ফুপির বাসায় নিয়ে আসে। তো ফুপাকে বলছে যে ফুপা এই জিনিসগুলো আমি দেখলাম। তো ফুপা বলে আমি তো যাই নাই, আমি গেলে তোকে এই জিনিসগুলা কেন দিব, তোর মা এই জিনিসটা কেন দেখবে। তো এখানে ডক্টর দেখায় এবং ডক্টর বলে এটা কন্ডিশনাল হ্যালুসিনেশন হতে পারে, আপনি ওষুধগুলা খান, ওষুধগুলা খাওয়ার পরে দেখা যাক, আপনি আমাকে 1 মাস পরে আবার একটা ভিজিট দিবেন। তো ডক্টরের কাছ থেকে যাওয়ার পর সে কুমিল্লা আবার ব্যাক করে 2-3 দিন তার ঘুম খুব ভালো হয় রাসেল ভাই। এরপর থেকে ঘুমের ওষুধ 3টা-4টা খেলেও তার ঘুম হতো না। যেখানে সে একই জিনিস আগে সে স্বপ্নে দেখতো, এখন সে চাক্ষুষ বসে থাকা অবস্থা দেখছে, তার খাটের উপর অনেকে বসে আছে। এরই মধ্যে সে চান্স হয়ে যায় চিটাগং ইউনিভার্সিটিতে। সে চিটাগং ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাওয়ার পর সব ধরনের ফর্মালিটিস কমপ্লিট করে আসার পরে 1 মাসের ছুটি পায়। তো 1 মাসের ছুটি পাওয়ার পরে সে ঢাকা কুমিল্লা চলে আসে। কুমিল্লা চলে আসবার পরে যেটা অ্যাকচুয়ালি রাসেলে বলতে যাচ্ছে সেটা টোটালি আনএক্সপেক্টেড। এটা হতে পারে 1-2 বছরের মধ্যে এরকম হতে পারে। তো রাত 11টা বাজে, তখন সবাই মিলে কথা বলতে বলতে দরজায় কে জানি নক করলো। নিচের ভাড়াটিয়া মাঝে মাঝে দোকানে যাওয়ার জন্য কলাপসিবল চাবি নক করে। তো আঙ্কেলই নর্মালি দরজাটা খুলে। তো উনি নাকি দরজাটা খুললেই খোলা অবস্থায় দেখে যে তার বড় ভাই আসছে আমার কাছে। খুব অদ্ভুত লাগছে সবার কাছে এবং সবাই এতটাই খুশি আবার এতটাই সারপ্রাইজ যে ভাইয়া চলে আসছে উইদাউট এনি ইনফরমেশন, জানাই না।
তো সবাই কোশ্চেন জিজ্ঞেস করছে, তুই কখন আসছিস, কাউকে কিছু বললি না, কিভাবে আসছিস, কেমনে আসছিস, সবাই বলতেছে, কিন্তু ভাইয়ার মুখ থেকে কোনো কোশ্চেনই আসছে মানে উত্তরই আসছে না, কোনো কথার উত্তরই দিচ্ছে না, কারোর দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। তো সবার একটা কিউরিয়াসিটি থাকে, বিদেশ থেকে কেউ আসলে আমার জন্য কি আনছিস, ও নিজের মানুষ আসছে, ভাইয়াকে জিজ্ঞেস করছে তুই আমার জন্য কি আনছিস, উত্তর আসতেছে না, খালি একটা কথা বললো, আমি ঘুমাবো। তো মা ভাবলেন যে হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে ইউএসএ তে, নইলে এরকম ভাবে সে কথা বলার না বলার মতো মানুষ না। বললো যে ঠিক আছে তুই আমাদের রুমে ঘুমা, আমাদের রুমে আমি তোকে জায়গা করে দিচ্ছি, মুক্তি ড্রয়িং রুম। তো সব যথারীতি সবাই ঘুমিয়ে পড়লো। ওই দিন রাতের বেলার মুক্তি একই জিনিস দেখে, এবার ড্রয়িং রুমে দেখছে অনেকগুলা মানুষ বসে আছে। আমি আপনাকে রাসেল ভাই একটু ফাস্ট বলার কারণে বলি নাই, ড্রয়িং রুমে একই মানুষ সবাই বসে আছে, 20-25 জন ড্রয়িং রুমে, এবং ওর সামনে পানি খেতে উঠে রাত্রেবেলা। ওই মুহূর্তে কিন্তু ওই যে মা বাবার রুমে কিন্তু ভাইয়া ঘুমিয়েছিল, তো দরজা লাগানো। পরের দিন যখন সকালে ঘুম ভাঙে সবার, এবং সবার ঘুম ভাঙে, সবার আগে ঘুম ভাঙে হচ্ছে আন্টির ঘুম ভাঙার পরে রাসেল ভাই রুমে যাওয়ার ছেলে মানে নিজের রুমে যেখানে ছেলে ঘুমাচ্ছিল, যাওয়ার পর দেখে একটা মানুষ যদি ঘুমিয়ে থাকে ওই জায়গাটাতে আপনি দেখবেন যথাযথ অগোছালোই থাকবে, বা কেউ যদি সরে যায়, দেখে যে ওই রুমে কেউ নাই, অ্যাজ ইট ওয়াজ, যার কালকে রাতে যখন আসে, যখন ঘুমাতে যায় যেরকম ভাবে ছিল ঠিক সেরকম ভাবে আছে। কেমন একটা অদ্ভুত মানে ঘটনা ঘটছে তাদের সবার সাথে। আগে ছিল খালি মুক্তি একা, এখন তার মা, বাবা এবং সে নিজে প্রত্যক্ষদর্শী। তো জিনিসটা সবার মানে ওনার কাছে খুব অদ্ভুত লাগছে, আসলো চলে গেল ছেলেটা। এটা যে আজকের ঘটনা বা একদিনের ঘটনা হতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু এটা ঘটতেছে প্রতিদিন দেখা যায় ওনার ভাই আসে রাত্রে 11টায়, পরের দিন সকালে চলে নেয়, থাকছে না, সকালবেলা আসছে দুপুরে চলে যাচ্ছে। ওই আসা মুহূর্তে কারোর সাথে কোনো কথা নেই, একটা কথা বলছে না সে। তো এর মধ্যে জায়গাগুলো একটু খেয়াল করবেন আপনারা সবাই, একটু খুব উইয়ার্ড একটা জায়গায়, পরে শুনলে বুঝতে পারবেন। আমরা এখানে তারপরে চোখে জি হাসান ভাই শিওর। তো এর মধ্যে উনি চিটাগং ইউনিভার্সিটিতে চলে আসে, তার তো ওই জায়গায় ক্লাস শুরু হয়ে গেছে। তো ক্লাস শুরু হওয়ার মধ্যবর্তী সময়ে হঠাৎ করে একদিন, ওই দিন শনিবার ছিল, উনি ইউনিভার্সিটিতে যাচ্ছে। তো যাওয়ার পথে রাস্তার মধ্যে দেখে তার ভাই দাঁড়িয়ে আছে। এর মধ্যে কুমিল্লায় কি ঘটছে সেটা তার মাথায় ছিল না, নাই মানে সে জানে না। তো দেখে যে ভাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, সে সামনে গিয়ে দৌড়ে গিয়ে, ভাই তোর কি হয়েছে, তুই বল না কি হয়েছে, মানে ধাক্কাচ্ছে। বলে যে আমি যদি একটা মানুষ, এটা যদি না হয় তাহলে আমি কিছুই ফিল করব না, আমি তো একটা মানুষ ধরছি, নাড়াচ্ছি বারবার, কোনো অ্যান্সার দিচ্ছে না যে কেন আমি এরকম করছি, কেন এরকম করছি। একটা সময় মনে আছে যে আমি ছাদের মধ্যে একজনের সাথে এরকম কথা বলছিলাম, মাঝে এসে জিজ্ঞেস করছে যে তুই কার সাথে কথা বলছিলি, কিন্তু আমি তো একজন মানুষের সাথে কথা বলছিলাম। তো হয়তো এরকম ভাবে আমি যে ধাক্কাচ্ছি মানুষটাকে, সেই মানুষটাও তো এখন আমি তো হয়তো মানুষ ছিল না, হয়তো বা কি ছিল আমি জানি না, বারবার না আছে আমার ভাই, এটা হতে পারে না, এটা ইম্পসিবল, টোটালি মানে আউট অফ মাই নলেজ, এরকম কখনো হতে পারে। তো এর মধ্যে আপনার ইউএসএ থেকে খবর আসলো যে একটু ডিফারেন্ট, মানে উনি হঠাৎ করে শুনে ঘটনা যে ইউএস থেকে খবর এসছে যে ওনার চাচা ইউএসএ থাকে, বলেছে যে ফাহাদের শরীর খুব খারাপ, ও হসপিটালে আছে, তোমরা সবাই ওর জন্য দোয়া করো। এটা শুনে সাথে সাথে ঢাকা চলে, মানে ঢাকাতে আছে উনি, আর কুমিল্লায় আছে, আর ঢাকাতে খবর আসছে যে না ওখানে ইউএসএ তে অসুস্থ, এবং সবাই মানে ওর জন্য সবাই দোয়া করো। জিনিসটা খুব মানে খুব অদ্ভুত ব্যাপার, মানে এখানে যে আছে তাকে আরেকজন বলছেন যে ইউএসএ তে সে অসুস্থ। তো সে ঢাকায় সাথে সাথে চলে আসে, এবং মুক্তিয়াপুর ডিরেক্ট সাথে সাথে মা বাবার সাথে আসে, এবং ওনারা এসে খুব উত্তেজিত হয়ে যায়। তাহলে আমাদের সাথে প্রতিদিন কি হচ্ছে, খুব ভয় লাগছে জিনিসটা বলতে, কেমন জানি লাগছে আর কি বলতে, যে আমার সাথে এগুলো কি করছে, প্রতিদিন আমি আমার ছেলেকে দেখছি আসছে যাচ্ছে, অথচ এটা কি, আমার ছেলে অসুস্থ, এখানে এসিটা দিয়ে দেন, ঘামছে একদম পুরোপুরি। তারপরে না, আমার কাছে রাসেল ভাই সিরিয়াসলি ঘটনাটা অদ্ভুত লাগে। তো হঠাৎ করে সে বলে যে না, তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো, ও যেন আমাদের কাছে সুস্থ হয়ে ফেরত আসে। বলে আপনি কি বলতেছেন এগুলো, আমার কাছে প্রতিদিন আমার ছেলে আসে রাত্রেবেলা, তাহলে ওকে বাংলাদেশে আসে নাই? বলে যে আমি কিছু বলতে পারবো না, তোমরা জাস্ট আল্লাহর কাছে দোয়া করো। ওই পাশ থেকে ইউএসএ থেকে আসছে। খুব 2-3 দিনের মধ্যে খবর আসলো, এবং খবরটা ওনার ফুপা পায়। ফুপাকে জানানো হয় যে ভাই উনি ফাহাদ উনি মারা গেছেন আর কি।
তো ওনার লাশ নিয়ে আমরা বাংলাদেশে আসছি। অদ্ভুত ব্যাপার। অদ্ভুত ব্যাপার, টোটালি অদ্ভুত ব্যাপার, এবং বিশ্বাস করতে পারছেন না এতদিন যা হচ্ছে তার সাথে যদি এটা জোড়া দিই কিছুই মিলার কথা না, কিছুই মিলবার কথা না। তো বাংলাদেশ আসার পর ওনার মার রাইট সাইডটা প্যারালাইজ হয়ে যায়, আপনার মুখের রাইট সাইডটা, উনি কথা বলতে পারতেন না। তো এটা দেখার পরে বাবাও মোটামুটি বাকরুদ্ধ হয়ে পড়ে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে যখন কফিন থেকে লাশটা বের করবার পরে মানে সবাই বিলাপ করে কান্না করে না রাসেল ভাই। তো ওই আপু লাশ ধরে জাস্ট বলছিল যে ভাই আমাকে ছেড়ে তুই এভাবে চলে গেলি। তো হাতটা যখন ধরতে যায়, এটা খুব অদ্ভুত জায়গা। হাতের মধ্যে কোনো আঙ্গুল পায় না রাসেল ভাই। ডান হাতটা যখন উঠায় ওই হাতের জায়গাতে ওই হাতে কোনো আঙ্গুল ছিল না। যেটার মানে এটা ক্লুই বলবো, যেটা অনেক দিন থেকে সে এরকম কিছুটা পেয়ে আসছিল কি এটা কি সেটাই সে মিলাতে পারে, চাইলে মিলাতে পারে যে না আমি তো কুপাতো একদিন এরকম কিছু একটা পেয়েছিলাম। এটা কুপাতো ছিল না, কুপাতো বলে আমি ছিলাম না। তাহলে আসলে এই জিনিসগুলো কি ঘটেছিল আমাদের সাথে, আসলে এটা বলার পর একটু টোটালি ইমোশনাল হয়ে যায় আমার কাছে। তো আমি বুঝছিলাম না আপনার কাছে জিনিসটা শেয়ার করবো কিনা। আপনি অপরচুনিটি দিয়েছেন, আজকে শেয়ার করলাম রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আর আপনার পেশেন্টের নামটা কি বললেন যেন? সাবেরা চৌধুরী। ডাক নাম বললেন মুক্তি। আপনাকে অনেক ধন্যবাদ। যদি আপনি শুনে থাকেন, আপনার ঘটনাটা আমরা শোনালাম, শোনাই। পুরোনো একটা বাসা, আমি আগে আপনার নামটা শুনি, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন এগুলো যদি বলবেন সবাইকে। আমার নাম মাসুদ রেজা, আমি পুরানা পল্টন থেকে এসেছি। পুরোনো পল্টন থেকে এসেছেন। আপনাদের এই বাসাটা, যে বাসার ঘটনা আজকে আমরা শুনবো, আপনার পুরো পরিবার রয়েছে স্টুডিওতে, এখানে পুরো ফ্যামিলি রয়েছেন, মানে আরো অনেকেই আছেন বাসায় যে হয়তো তারা শুনছেন। কতদিনের পুরনো এই বাসাটা? বাসাটা অ্যাকচুয়ালি এইভাবে তো বলতে পারবো না, যে আপনার আনুমানিক 80-90 বছর বয়স হবে। অনেক পুরনো বাসাটা। জি, অনেক পুরনো। এবং আপনি বললেন যে আপনার বাসায় এখনো ফলের গাছ রয়েছে, আপনার বাসায় এখনো এবং এই বাসাটা ঘিরেই অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো আমরা আসলে শুরু করবো হয়তো খুব স্বাভাবিকভাবে, কিন্তু মাঝে মাঝে এমন কিছু ব্যাপার আসবে যে ঘটনাগুলো চমকে উঠতে হয়। সেই রহস্য রাখার জন্যই আমরা শুরু করছি আপনার ঘটনাটা। এবং আপনার যে বাসাটা, সেই বাসাটা আপনি বললেন যে সেই বাসায় শুধুমাত্র যে আপনারা ভয় পান তাই না, এই বাসায় যদি কোনো অতিথি আসেন তারাও এক ধরনের অভিজ্ঞতা নিয়ে এই বাসা থেকে ফেরেন। হ্যাঁ, কিছু অভিজ্ঞতা পান। তো আপনারা আমাদেরকেও বলছেন যে আমরাও সেখানে যেতে পারি, এবং আমরা আশা করছি আমাদের অদূর ভবিষ্যতে হোক আর সুদূর ভবিষ্যতে হোক, আমরা একটা শো আপনার বাসা থেকে করব যদি সম্ভব হয়, আল্লাহর রহমতে। অবশ্যই। ওকে, আমরা চলে যাই আপনার ঘটনায়। এবং প্রথম আমরা কোন ঘটনা শুনছি, সেটা কতদিন আগে ঘটেছিল? এটা 1998 সালের ঘটনা। জি। আমি একটু আগে ব্যাখ্যা দিই। অবশ্যই অবশ্যই, আপনি আপনার মতো করে বলবেন। 1998 সালে আমাদের বাসাটা এরকম 3 তলা বাসা। জি। একতলায় এক চাচা থাকেন, জি। থাকেন বলে ভুল, থাকতেন, কারণ বড় চাচি, আমরা তাকে বড় আম্মা বলতাম। জি। তারপরে বড় আব্বা, ওনারা মারা গেছেন। মারা যাওয়ার ফলে আমার চাচাতো ভাইরা ওনারা সবাই আমেরিকা থাকেন, শুধু বাংলাদেশে থাকেন বড় বোন আর দুলাভাই থাকেন। আচ্ছা। দোতলাতে এক চাচা থাকেন আর 3 তলায় আমরা থাকতাম। জি। আপনার 98 সালে আমি যখন এখানে ভোটার আইডি কার্ড প্রথম যখন প্রজেক্টটা শুরু হলো, আমি কিছু ওখানে কাজ পেয়েছিলাম, ছবির কাজ পেয়েছিলাম। তো ছবির কাজগুলো করার জন্য, যেহেতু ওই নিচতলায় কেউ থাকে না বা থাকতো না, তো এটা পরিত্যক্তই ছিল, ওটাও এক ধরনের। আচ্ছা। আমি আমার দুলাভাইকে বলে যে আমি এখানে আমরা এই আইডি কার্ডের ছবির কাজগুলো করব, আপনি একটু আমাদের কাজ করার সুযোগ দেন। তো দুলাভাই খুব স্বতঃস্ফূর্ত ভাবে আমাদেরকে এখানে সুযোগ দিল। জি জি। আমরা ওখানে ছবির কাজগুলো করতাম। আচ্ছা। তো আমার একদম স্পষ্ট মনে আছে, কুরবানি ঈদের একদিন পরের ঘটনা। আচ্ছা। তো ঈদের মধ্যে সবাই তো বাড়ি চলে গেছে। জি। তো ওরা 50 ডেফিনেটলি 4-5 দিন দেরি হবে। জি। তা আমি এই ফাঁকে মনে করলাম যে যেহেতু ওরা আসতে দেরি হবে আর কাজের যেহেতু অনেক চাপ, তো সেহেতু আমি কিছু ছবির কাজ করে রাখি। এই 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 বাসাটাতেই আপনার যে ঘরটার কথা বলছেন, সেটার এই কিচেনটাকে আপনি বানিয়েছিলেন ডার্ক রুম। জি জি। যেখানে আসলে ছবি ডেভেলপ করতাম। আর
কিচেন রুমের পাশেই একটা ওয়াশরুম ছিল। আমি একটু মানে আমরা একটু বলে দিই সবাইকে, তাহলে সবাই মানে জিনিসটা হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাবেন যে একটা জি। মানে একটা উনি যেটা বলছেন যে ছবি ডেভেলপ করার জন্য যে ডার্ক রুমটা থাকে সেটা একটা অন্ধকার রুম হয়, সেখানে বিশেষ রঙের বাল্ব জ্বালানো যায়, লাল রঙের সম্ভবত লাল রঙের বাল্ব জ্বালানো যায় ভেতরে, এবং সেখানে একটা এনলার্জার থাকে একটা, এবং কিছু ধরনের কেমিক্যালস থাকে যে কেমিক্যালস থেকে একই সাথে একটা সময়, এখন সেটা বন্ধ হয়ে গেছে, নেগেটিভও যেরকম ডেভেলপ করা যেত ঠিক একইভাবে সেখান থেকে আমরা ছবিও প্রিন্ট করতে পারি। একটা বিশেষ ধরনের কাগজ, যে কাগজটা আসলে কোনোভাবেই আলোর সংস্পর্শে আসতে পারবে না, কেমিক্যাল দিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি যেটা Right. ছিল আমাদের আগে। তো আপনারা সেইভাবেই করতেন এবং সেই হ্যাঁ। ডার্ক রুমটা ছিল এবং সেটা অন্ধকার হওয়াটা খুব জরুরি। জরুরি ছিল। জি। আর আমাদের এই যেটা কিচেন রুমকে যে ডার্ক রুম হিসেবে ব্যবহার করতাম, জি। ঠিক তার লাগোয়ায় একটা ওয়াশরুম ছিল, আর সামনে একটা বড় রুম আর লম্বা একটা বারান্দা। তো বারান্দা তো আমাদের সবাই মিলে কাজ করতাম। তো যেহেতু সবাই ঈদের মধ্যে বাড়ি চলে গেছে আর কেউ নাই, তো রাতের বেলা আমি একাই ছবির প্রিন্ট গুলো করছি। ছবি কিছু প্রিন্ট মনে করলাম যে এটা আগিয়ে রাখি, ওরা আসলে কাজগুলো আমার অ্যাডভান্স। জি। তো যথারীতি আমি রাতে খাওয়া দাওয়া করে আমার ডার্ক রুমে, যেটা কিচেন রুম কাম জি, ডার্ক জি। রুম আর কি, তা আমি ওখানে ছবি প্রিন্ট এক্সপোজ দিচ্ছি। তো এখানে আরেকটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। তো আমরা যখন প্রায় রাতে আমরা কাজ করতাম, সবাই যখন একসঙ্গে থাকতাম। জি জি। তো আমাদের দুলাভাই যিনি, উনিও নাই, উনি মারা গেছেন কিছুদিন আগে। তো উনি মাঝে মধ্যে আসতেন আমাদেরকে একটু সঙ্গ দেওয়ার জন্য। কখনো কখনো উনি ফ্লাস্কে করে চাও নিয়ে আসতেন, চিপস নিয়ে আসতেন। এবং সবাই কাজ করছে? সবাই কাজ করছে, একটু হ্যাঁ। উনি একটু সঙ্গ দিতেন, একটু মজা করতেন, করে আবার উনি যথাযথ চলে যেতেন। তো ওনার একটা হ্যাবিট ছিল, যখন উনি অনেক সময় আসতেন, যার জন্য আমরা যদি একা কাজ করতাম তাহলে আমরা করতাম কি, মেন ডোরটা, ওটা পুরোনো আমলের বাড়ি, তো রিং গুলো ছিল বড় বড়, ফলে রিং এর মধ্যে তালা লাগালেও একটু ফাঁক থাকতো। জি। তো এই ফাঁক থাকার জন্য আমরা ভিতর থেকে ওটা খুলতে পারতাম, আর বাইরে থেকে কেউ এসেও খুলতে পারতো। তো দুলাভাই যদি, যার জন্য দুলাভাইয়ের কাছে একটা চাবি দেওয়া ছিল, তো দুলাভাই এসে চাবি দিয়ে খুললে উনি সচরাচর ভিতরে ঢুকে আগে একটু জিজ্ঞেস করতেন, কেউ তোমরা আছো, বা আচ্ছা। কি অবস্থা। উনি জানতেন যে ডার্ক রুমে যে তোমরা কাজ করছি, খুললে জি। প্রবলেম হবে, তো যার জন্য উনি জিনিসটা আগে আমাদের জিজ্ঞাসা করতো, বা উনি বলতে এসব বের হয়ে আসো, চা এনেছি বা চিপস আচ্ছা। এনেছি। যাই হোক, তো এটা আমাদের একটা সুন্দর রুটিন ছিল এবং সবাই আমরা জানতাম। তো ঈদের পর যেহেতু কেউ নাই, আমি একাই কাজ করছিলাম। তা আমি সুন্দর নিজের মনে, আপন মনে আমি এক্সপোজ দিয়ে যাচ্ছি। রাত কটা হবে আমি ঠিক বলতে পারবো না, আমার ওটা খেয়ালও নাই, এবং আমার কাছে তখন ঘড়িও ছিল না। তো আমি স্পষ্ট বুঝতে পারলাম যে কেউ একজন আসলেন, মেন ডোর খুললেন, সে ভিতরে আসলেন এবং সরাসরি উনি চলে গেলেন ওয়াশরুমে গেলেন, ফ্লাশ করলেন, ট্যাপ ছাড়লেন, পানি পড়া শব্দ হলো এবং টয়লেট থেকে উনি বের হলেন এবং জাস্ট 2-3টে স্টেপের আওয়াজ পেলাম, তারপর আর কোনো আওয়াজ নেই। আমি কিন্তু কাজ করেই যাচ্ছি। হঠাৎ কিছুক্ষণ পর আমার মাথার মধ্যে একটা কাজ করলো যে একজন আসলো, টয়লেটে ঢুকলো, তারপর বের হলো, বের হওয়ার পর কিন্তু আর কোনো পায়ের আওয়াজ পেলাম না। তাহলে সে কি হাওয়া হয়ে গেল? আমার মনে মনে চিন্তা করলাম, দুলাভাই বোধহয় একটু মজা করার জন্য হয়তো আমার ঠিক ডার্ক রুমের পিছনে দরজাকে দাঁড়িয়ে আছে হয়তো বা। আবার চিন্তা না, দুলাভাই তো এরকম কখনো করে না। করেন না। আমি চিন্তাটা বাদ দিয়ে আমি আমার কাজ করেই যাচ্ছি, কিন্তু আমার সিক্স সেন্স কিন্তু ওখানে অলওয়েজ আমাকে নক করছে যে আওয়াজটা কিন্তু আমি আর পাইনি, বের হয়ে আসে। বের হয়ে এসছে, এটুকু আমি বুঝতে পারলাম। কিন্তু তারপরে কিন্তু আর কোন সাউন্ড পেলাম না যে সে বের হয়ে চলে গেল, না ওখানে অন্যদিকে গেল, জাস্ট 3-4টে স্টেপ, আর কোনো সাউন্ড নেই। আমি কাজ করছি ঠিকই, কিন্তু আমার মাথা কিন্তু কাজ করছে ওই দিকে যে কি আসলো, কি হলো বা কি হলো, আমি ঠিক করতে পারছি না। তারপরে একটু পর আমার ডার্ক রুমের মধ্যেই বেশ খুটখাট টুকটাক আওয়াজ পাচ্ছি। আচ্ছা। যে আওয়াজগুলো কখনোই হয় নাই, বা আমার মানে আমি যে কদিন কাজ করেছিলাম আওয়াজ কোনো পাইনি। তার চেয়েও যেটা আমার কাছে বেশি আতঙ্কিত হয়ে গেলাম,
আমি স্পষ্ট বুঝতে পারছি যে এই রুমের মধ্যে কেউ একজন আছে। এটা আপনি একদম নিশ্চিত? আমি একদম নিশ্চিত, কারণ এই যেখানে আমরা কয়েকজন বসে আছি এটা তো অনুভব করা যায়। আপনি লাইট নিভিয়ে দেন, তারপরে বোঝা যাবে যে হ্যাঁ এখানে বা, মানুষ আছে। মানুষ না থাকলে একটা যদি অন্য কিছু দুর্বল বোঝা যায় এটা। কিন্তু একজন যে কেউ এই রুমের মধ্যে আছে এটা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি। এই তার ফলে আমি আরো একটু ভয় পেয়ে গেলাম যে আমি যখন ঢুকি তার আগে থেকে কি ওখানে ছিল না পরে ঢুকলো, কারণ আমি তো জানি যে আমি ভিতরে ঢুকেছি, আলো জ্বালিয়েছি, তারপর তো সব প্রিপারেশন নিয়ে তো কাজ শুরু করি, তখন আমি কাউকে দেখিনি। কিন্তু একজন যে ভিতরে কোন একজন আছে এটা আমি স্পষ্ট অনুভব করতে পারছি। প্লাস ওই যে একজন আসলো টয়লেটে বের হয়ে গেল, তার সাউন্ড পাচ্ছি না, এই দুটো জিনিস আমাকে আরো একটু ভাবিয়ে তুললো যে কাহিনীটা কি বুঝতে পারছি না। আমি কাজ করছি যে আমি আমাকে জাস্ট মাইন্ডটাকে আমি এদিকে নিয়ে আসার চেষ্টা করছি যে ওটা হয়তো আমার শোনার ভুল বা, কিন্তু তারপরও আমার ভিতরে কিন্তু ওইটা বারবার নক করছে যে স্বাভাবিক যে কে যেন একজন বের হয়েছে কিন্তু তার আমি আওয়াজটা পাইনি। যাই হোক, তার কিছুক্ষণ পরে আরেকটা যে ঘর আছে পাশে যেখানে আমাদের অনেক কিছু কাগজপত্র হ্যান ত্যান ফাইলপত্র থাকে, ওই ঘরের মধ্যে একটা আওয়াজ হচ্ছে চেয়ার টানার, টেবিল টানার, তারপর ধূপ ধাপ তার মানে চোর আসলো নাকি? স্বাভাবিক, হ্যাঁ এরকম চিন্তা মাথায় আসাটা খুবই স্বাভাবিক। কি নিম আমার এখান থেকে, কারণ এমন তো দামি কোনো জিনিসপত্র না, আমাদের কিছু কাগজপত্র ফাইলপত্র তখন নানান রকমের জিনিস আপনার মাথার মধ্যে খুব কাটছে। আর এই জিনিসটা আমার কাছে কখনো হয়নি, সেটাই তার জন্য আমি একটু বেশ একটু ঘাবড়ে গেছে, আতঙ্কিত। আর আরেকটা ব্যাপার তখন আমি পাশাপাশি খেয়াল করলাম, এটা একটু বলে রাখি যে আমাদের বাসার ভিতরে একটা আম গাছ আছে একটা, এবং সেটা কিন্তু আমি যেটাকে আমাদের ওই ডার্ক রুম কিচেন রুম যেটা আর কি পাশে। আচ্ছা, এবং তখন মনে হচ্ছে যে একটা ঝড় হচ্ছে, গাছটাও বেশ ঝড়ের একটা গাছের একটা আওয়াজ হয় কিন্তু হ্যাঁ অবশ্যই হয়। এটা মনে হচ্ছে যে একটু ঝড়ও হচ্ছে, কিন্তু বাস্তবিক হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। তো যাক, অনেক আমি নিজেকে আবার একটু কন্ট্রোল করলাম, করে আমি আবার কাজ শুরু করলাম, যে কাজ করছি কিন্তু ওটা আমার মাথার মধ্যে সবসময় ঘুরছে যে কি যেন একটা হচ্ছে, আমি ফাইন্ড আউট করতে পারছি না। তো করতে করতে বেশি আমি একটু ঘাবড়ে গেলাম যে আমি যেটাকে অ্যাকসেপ্ট করছি যে আমার রুমের মধ্যে কেউ একজন যে আছে, এটা তো আর একটু স্পষ্ট হয়ে গেল যে হ্যাঁ কেউ একজন আসলে আছে এবং রুমের মধ্যে নড়াচড়া করছে। তো আমি বেশ খুবই বেশ ভয় পেয়ে গেলাম। তো কাজ করতে করতে আমি মনে করলাম আজকের মতো এখানে স্থগিত করি, আর করবো না। এরকম চিন্তা ভাবনা জাস্ট করেছি যে রাত্রে আমি চলে যাই এটা বন্ধ করে। ঠিক সেই সময় আমি যেখানে ডার্ক রুম যেটাকে বানিয়েছি তার সামনে একটা লম্বা একটা বারান্দা আছে। আচ্ছা, এই বারান্দাতে একটা আওয়াজ পাচ্ছি, পায়ের আওয়াজ, একজন হাঁটছেন। আচ্ছা, আমি খুব কান খেয়াল করে দেখি যে হাঁটছেন তার পায়ে খড়ম। আচ্ছা, এবং আরেকটা শব্দ আসছে, সেই শব্দটা আমি অনেক চেষ্টা করে বের করলাম, তার হাতের লাঠিও আছে। তার একসাথে খড়মের ঠক ঠক এবং লাঠির একটা আওয়াজ, কারণ আপনার আওয়াজটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। রাইট, খড়মের আওয়াজ একরকম আসছে, লাঠির আওয়াজ একরকম আসছে, এবং সেই বারান্দা থেকে এই মাথা থেকে ও মাথা যাচ্ছে। আর ঠিক আমার এই রান্নাঘরের গেটটার কাছে আসা মাত্র সে দুটো করে ঠোকা দিচ্ছে, দিয়ে আবার চলে যাচ্ছে মেঝেতে। বুঝতে পেরেছি। আবার ওই মাথায় চলে যাচ্ছে, আবার আসছে। এরকম 2-3 বার হওয়ার পর আমি দেখলাম এই সাউন্ডটা খুব চেনা চেনা আমার কাছে। তো অনেক চিন্তা ভাবনা করলাম যে আমার দাদা হাঁটতেন হাতে লাঠি নিয়ে, এবং উনিও পায়ে খড়ম দিতেন। তো বেশ তখন একটু আমার প্রতি খুব নার্ভাস ফিল করলাম যে মনে হয় আজকে আমার এখানে কাজ করাটা বোধহয় হয়তোবা প্রবলেম হচ্ছে, আমি কাজটা বন্ধ করে দেই, অনেক বেটাই উচিত হবে। তো যথাযথ আমি তাড়াতাড়ি যেগুলো এক্সপোজ দিয়েছিলাম, ওগুলো জানেন আপনি প্রথমেই বলেছেন যে আলো লাগলে নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি প্যাকেট করে আমি প্যাকেটটা এক জায়গায় একটু সাইডে উঠে যে রাখলাম।
আর আমি যেখানে বসে কাজ করছিলাম, যে এনলার্জারটা ছিল, ঠিক তার ডান সাইডেই কিন্তু মেন ডোর বের হয়ে যাওয়ার। তা আমি একটু উঠে যে প্যাকেটগুলো ওখানে রাখলাম, রেখে সরাসরি আমি বের হয়ে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা এটাই। হ্যাঁ, একদম। বের হয়ে যাব বলে আমি আসছি, কিন্তু যেখানে ডোর, আমি সোজাসুজি এসে হাত দিয়ে কিন্তু এখান থেকে ওয়াল, দেয়াল। জি, আমি আপনার নিজের বাসা? নিজের বাসা। আপনি এখানে বড় হয়েছেন? এবং আমি বড় হয়েছে, এবং আমার তো মুখস্থ যে আমি এই যে বসে আছি, হুম। আপনি এই যে স্টুডিও, আপনার তো জানা আছে, আমি লাইট অফ করলে আপনি কিন্তু জানবেন যে আপনার ডোরটা কোন দিকে, কারণ আপনি একদম। কোন দিকে বসে আছেন, আপনার ডোর কোন সাইডে। আমি হয়তো নতুন সেটাই। আসলে আমি হয়তো না জানতে, কিন্তু আপনি একদম, তো- যেখানে জন্ম থেকে মানে বেড়ে উঠছেন আপনি ধীরে ধীরে, সেখানে তো কোনো ভুল হওয়ার কোনো প্রশ্নই নেই। আমি কি উল্টার দিকে আসলাম, তাহলে অপোজিটে হয়তো ভুল করে ফেলেছি আমি আতঙ্কে। হুম, হুম, হুম। অপোজিট ওইভাবে চিন্তা করে আমি আবার ঠিক আগিয়ে গেলাম, হাত দিলাম, একই ব্যাপার। ওখানে ওয়াল। তাহলে ডোর কোন দিক গেল? আর আমি যে লাইট জ্বালাবো এটাও পারছি না, এই জন্যে যে ঠিক ওই ডোরটার পাশে লাইটের সুইচটা, তার মানে আপনার লাইট জ্বালাতে হলেও আগে দরজাটা খুঁজে বের দরজা করতে আবার হবে। খুঁজে বের করতে হবে, কারণ দরজাটা না পেলে আমি তো লাইটের সুইচটা পাচ্ছি না। তো আমি তো দরজাটাই পাচ্ছি না, লাইটের সুইচটা পাবো কি হবে? আমি তো পুরোপুরি দিক হারিয়ে ফেলে দিয়েছি। তা আমি আস্তে আস্তে আমি হাত দিয়ে দিয়ে যাচ্ছি, যে দেখি একসময় না একসময় ডোরে তো আমার হাত পড়বেই। সেটাই। আমি যার দিকেই হাত দিই শুধু দেওয়াল। তখন তো আমি রীতিমতো মানে ঘামতে শুরু করলাম, যে আমি তো বোধহয় আটকে গেছি। আমি কিন্তু চিৎকার করলে তো কেউ শুনতে পাবে না, সেটাই। আর তখন মোবাইলের যুগ না যে মোবাইল করে অনেক আমাকে আগে জানাবো। ঘটনা এটা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানে এত নার্ভাস হয়ে গেলাম এবং এত ভয় পেয়ে গেলাম যে আমি কি আদৌ এখান থেকে বের হতে পারবো, বা সারাটা রাত কটা বাজে, ভোর হতে কতক্ষণ বাকি, বা কতক্ষণ আমাকে এইভাবে সেটাই বন্দি তো। থাকতে হবে। হুম, হুম, হুম। তা আমি কি করে আমি আর মানে ইয়ে হয়ে গেলাম। এটার চাইতেও তখন যেটা মানুষের হয় সচরাচর, এরকম সিচুয়েশন হয় কি, আরো খারাপ খারাপ চিন্তাগুলো মানুষের মধ্যে বেশি আসে। হ্যাঁ, একদম। ভয়ের আরেকটা কারণ হচ্ছে যে তখন আমার মনে মনে চিন্তা হচ্ছে, ইনকেস যদি এখন যদি কেউ পট করে দরজাটা খুলে সামনে দাঁড়ায়, আর তার চেহারা যদি বিভৎস হয়ে থাকে হুম, হুম, বা হুম। ভয়ঙ্কর চেহারা হয়ে থাকে, তাহলে কি হবে? এটা আরো ভয় পেয়ে গেলাম। আমি কি করি, কিন্তু ঠিক সেই সময় আবার সেই ঘরের মধ্যে আওয়াজটা শুরু হয়ে গেল, এবং উপর থেকে মনে হয় কি জানি একটা খুলে পড়লো, হুম, আমার হুম। পাশ দিয়ে পড়ে গেল। আমি চিন্তা করলাম যে উপর থেকে যদি সিলিং থেকে কিছু পড়ে, যদি ভারী কিছু হয়, আর আমার মাথায় যদি পড়ে, তা আমি তখন পড়ে থাকবো সেন্সলেসে। পরের দিন ছাড়া তো কেউ তো আমাকে মানে জানতেও পারবে না। হুম, হুম, হুম। মানে রীতিমতো তখন সবগুলো ভয় এসে একত্রে, এদিকে জানের ভয়, ভূতের ভয়, যেটাই বলেন, মানে আমি মানে কিংকর্তব্য বিমূঢ়, আমি মানে কি বলবো, মানে দাঁড়িয়ে আছি চুপচাপ, যে কি করবো আমি বুঝে উঠতে পারছি না। তো চিন্তা করলাম, তাহলে হঠাৎ করে মাথায় ঢুকলো, আচ্ছা আমার ইনলার্জারের বডিটা খুলে আমি লাইটটা জ্বালাই, ইনলার্জারের ভিতরে হুম, হুম, লাইট হুম। আছে, সেটাই। তাতে আমি দেখতে পাবো, হয়তো আমার কিছু পেপার নষ্ট হয়ে যেতে পারে, কারণ আমার হ্যাঁ। জানাও নাই কতগুলো হুম, পেপার হুম। বের হয়ে আছে করে রেখেছে বা কি ব্যাপার। আচ্ছা যেটা যাই যাক, আমি আগে জানটা আগে বাঁচাই। যথারীতি আমি ইনলার্জারের কভার খুললাম, খুলে সুইচ দিলাম, বাল্ব জ্বলে না। বাল্ব জ্বলে না মানে কারেন্ট অফ হয়ে গেছে, কিন্তু আমি একটু ফাঁক তো বুঝতে পারছি যে না, বাইরে তো আলো আছে। আশপাশে বিল্ডিং এ আমি একটু আভা দেখতে পাচ্ছি, তাহলে আমার বাল্ব জ্বলছে না কেন? মানে যেটাকে বলা হয় কি আপনার ওই যে যেখানে বাঘের ভয়, সেখানে রাত্রি হয়। ঠিক এমনি তো ভয় পাচ্ছি, তারপর আমার ইনলার্জারের বাল্ব জ্বলে না, তারপর আবার ডার্ক রুম, যেখানে এমনি অন্ধকার। সেটাই। মানে আমি সত্য মানে সরাসরি বলতে পারেন যে মানে একদম হতভম্বর মতো আমি মানে দাঁড়িয়ে আছি। নিজেকে ট্র্যাপ মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কি করব আমি বুঝে উঠতে পারছি না। আমার মনে করছে যে যে আমি দৌড়টা দিব কোন দিকে, আমি তো দরজাই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আবার মনে করি চিৎকার করি, আমি চিৎকার করলে তো কেউ শুনতেও পাবে না। এই চিন্তা করতে হঠাৎ করে আমার মাথায় মানে চিন্তা করতে আমার একটা খেয়াল হলো যে আমি তো ড্রয়ারের মধ্যে একটা লাইটার রেখেছিলাম, আচ্ছা। লাইটারটা আছে কিনা দেখি। তো যথারীতি ড্রয়ারের মধ্যে হাতটা দিয়ে আমি এদিক ওদিক খুঁজতে, হ্যাঁ লাইটারটা পেলাম, লাইটারটা আছে। লাইটারটা জ্বালালাম, আমি তো নিজেই হতভম্ব, আমি একদম সরাসরি দরজার সামনাসামনি দাঁড়িয়ে আছি, অথচ এতক্ষণ পাচ্ছি অনেক না। দরজা খুঁজে পাচ্ছি না।
আমি তো মানে নিজেকে নিজে বুঝতে পারছি না যে আমি কি উল্টাপাল্টা কিছু দেখছি না আসলে আমি উল্টা দেখেছিলাম। তারপর দেখি যে না, আমি একদম দরজার সামনাসামনি দাঁড়িয়ে আছি। রাইট। যাক, আমি আস্তে দরজাটা আমি মানে খুব সাহস নিয়ে খুললাম, যে বাবা আল্লাহ আল্লাহ করছি যে খুলে যেন আমি কোনো কিছু দেখতে না পাই, যে কোনো বিভৎস কোনো কিছু বা কেউ দাঁড়িয়ে আছে বা কি বলতে পারেন। চোখটা বন্ধ করে খুব আস্তে করে দরজাটা আমি খুললাম। খোলার পর আমি বের হয়ে এসে দরজাটা আমি জাস্ট বাইরে থেকে ভিড়িয়ে দিলাম। দরজাটা ভেরানোর সাথে সাথে আমার চোখে একটা বাম দিক থেকে একটা আলো মতো কি একটা চোখে বাঁধলো। কি এটা? আমি আস্তে করে বাম দিকে মাথাটা ঘোরালাম। তো বারান্দাটা বেশ বড় আমাদের। আচ্ছা। এই বারান্দার একদম শেষ মাথায় আমরা যাকে বড়াম্মা বলি, মানে বড় চাচিমা, উনি একটা চেয়ারে লাল শাড়ি পরে বসে আছেন। উনি কি তখন জীবিত ছিলেন? না, উনি তো মারা গেছেন অনেক উনি আগে। অনেক আগে মারা গেছেন। আচ্ছা। উনি লাল শাড়ি পরে, আর বড়াম্মা খুব ফর্সা ছিলেন, খুব ফর্সা, ঠিক ওই রকম অনেক ফর্সা। উনি একটা বসে আছেন চেয়ারে লাল শাড়ি পরে, আর আমার দাদা ঠিক পাঞ্জাবি পরে হাতে লাঠি নিয়ে ওনার পাশে, ওনার মাথাটা একটু নিচু করা দাঁড়িয়ে আছেন। সব মিলে গেল তখন, এই যে খড়ম, হ্যাঁ, লাঠি। তখন আমি বুঝতে পারলাম যে আমি যেটা শুনেছি আমি ভুল শুনেননি। আপনার দাদাও তখন জীবিত নন? না, দাদা তো মারা গেছেন আরো আগে, একটু আগে। সেটাই। আমি হতভম্বের মতো হা করে দেখে তাকিয়ে আছি। তো তারপর দেখলাম যে আমার বড় চাচিমা আস্তে হাতটা তুলে আমাকে এভাবে ইশারা করলো, ডাকছে মানে তার কাছে যাওয়ার জন্য। আমিও কিন্তু বোকার মতো ওনার দিকে হা করে আমি চেয়ে আছি। আমি কোথায় আছি বা কি দেখছি আমার কোনো মুহূর্তে মাথায় আমার কিছু কোনো নেই। সেন্স নেই। হঠাৎ মানে আমি নিজেকে কন্ট্রোল করলাম যে এখন আমার একটাই রাস্তা আছে, এখান থেকে দৌড় দিয়ে বের হয়ে যাওয়ার। তো যথারীতি আমি দৌড় দিয়ে বের হয়ে এসেছি, কিন্তু মেন গেটের তো তালা দেওয়া, বাইরে থেকে তালা দেওয়া। তো আমি তো দরজাটা খুলতে পারছি না। চাবি নিয়ে ভিতর দিয়ে হাত দিয়ে যতই আমি তালা খোলার চেষ্টা করি, তখন তো নার্ভাস হলো। হ্যাঁ, উল্টা পাল্টা। সেটাই। একসময় কি হলো, হাত থেকে আমার চাবিটা গেল পড়ে। আল্লাহ, আরো ভয়ের ব্যাপার, মানে আরো ভয়ের ব্যাপার। এখন চাবিটা আমি তুলতে যাচ্ছি, আর পিছনে আমার সবসময় মনে হচ্ছে কি পিছনে বুঝতে আমার এই বড় আমার দাদা বোধে আসছে। কেমন দেখেছেন আপনি ওখানে, মানে একদম দেখে মানে এখন এসেছেন। একবার পিছনে তাকাই, আর একবার এই করতে করতে চাবিটা যে আমি হাতে নিবো, নিয়ে তালাটা যে আমি খুলবো, এটাও আমি বারবার মিস করে ফেলছি। খালি মনে হচ্ছে এই বোধহয় পিছনে বোধহয় আসলো, এই বুঝি পিছনে আসলো। দেখ কোনো মতে আমি উঠে মানে যে কোনো ভাবে হোক হঠাৎ করে তালাটা খুলে গেল। আমি তালাটা খুলে ওইভাবে দরজাটা খুলে রেখে আমি দৌড় উপরে। জি। তো দৌড়টা আমি কিছু আর বলিনি, দেরা তো ঘুমাচ্ছিল, আমি চুপচাপ শুয়ে পড়লাম। সকালে উঠলাম, ওঠার পর উঠেই আমার ফার্স্টে আমার মাথায় ঢুকলো যে কালকে রাতে কি কি ঘটেছে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি এটাও আমার মনে আছে যে আমি বের হয়ে আসার পর আমি কিন্তু দরজা লক করি, তালা দিইনি। আমি তালা এবং চাবি দুটো নিয়েই কিন্তু আমি উপরে উঠে এসেছি। তা আমি মনে করলাম এবার যে নিচে একটু দেখে আসি কি অবস্থা, বা রাতের বেলা কেন লাইট জ্বললো না, বা আমার কাঠ পেপার গুলো কি হলো, এটা দেখার জন্য আমি ফ্রিজের উপরে রেখেছিলাম তালার চাবিটা। আমি যে দেখি চাবি আছে কিন্তু তালাটা নাই। আমি চিন্তা করলাম আমি তালা দিয়ে আসলাম না তালা সহকারে নিয়ে এসেছি। আমার এটা মনে স্পষ্ট মনে হয় তালা আমি টিপিনি, তালা চাবি সহকারে আমি উপরে চলে এসেছি। আমি যাক হাতের চাবিটা নিয়ে আমি নিচে নেমে গেলাম, যে দেখি আবার কেটে কিন্তু তালাটা দেওয়া আছে। তা মনে করলাম হয়তো আমি হয়তো লাগিয়েছি, আমার অত খেয়াল নেই। এনে আমি তালা খুললাম, খুলে ভিতরে গেলাম। যাওয়ার পর আমি চিন্তা করলাম যে এই বারান্দার শেষ মাথাতেই বড় আম্মা বসছিলেন। তা আমি আস্তে উকি দিয়ে একটু তাকালাম, দেখি এখনো বসে আছেন কিনা। ভয় ভয় নিয়ে তাকালাম যে এখনো বসে আছেন কিনা দেখি। তো দেখি না, উনি নাই। কিন্তু অবাক কাণ্ড যেটা পরে আমার মনে পড়েছে, এবং ওখানে যেটা বাস্তবে যেটা দেখলাম, বড়মা যেখানে বসেছিলেন তার সামনে আমাদের একটা ডাইনিং টেবিল রাখা ছিল। আমার ভাইয়ের ডাইনিং টেবিল ছিল, ওখানে আপাতত রেখেছিলেন, এবং 6টা চেয়ারও দেওয়া ছিল। ওই আমার কর্মীরা ওই টেবিলে বসতে বা চেয়ারগুলো বসতে কাজ করতেন। আর সামনে আরেকটা ছোট টেবিল ছিল, ওখানে ওরা বসে থাকতো। কিন্তু আমি যখন রাতে দেখেছিলাম তখন ওই টেবিলও দেখিনি, ছোট টেবিলটাও দেখিনি, কারণ সম্পূর্ণ ছিল ফাঁকা। ওনারা বসেছেন একদম শেষ মাথায়। কিন্তু এখন যে দেখি কি টেবিলের জায়গাতেই আছে, ওই ছোট টেবিলটাও ওখানে আছে। তারপরে আমি আমার ডাইরেক্ট রুমে ঢুকলাম, দেখে হ্যাঁ রাতে আমি যা যা করেছি যে কাজগুলো ওইভাবেই আছে, ওইভাবে আমি
মানে হাফ ডান অবস্থায় ছিল। তারপরে আমি টয়লেটও আবার একটু আমি খুললাম, খুলে দেখলাম টয়লেটও পানির আমি ইয়েগুলো দেখেছি যেখানে পানি পড়েছে। তো যাক, আমি আর কাউকে কিছু বললাম না, আমি বের হয়ে আসলাম। কিন্তু এই রহস্যটা আমি এখনো মানে উদ্ঘাটন করতে পারিনি, আমি কেন যে কি কেন জানি। এরকম হলো। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো, আপনার আরো অনেক ঘটনা আছে এই বাসা নিয়ে, সেগুলো আমরা শুনবো। এবং এই ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগে যে আপনি মানে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে যে যেই বাসাটায় আপনি বড় হয়েছেন এবং যে বাসাটায় আপনার মানে জন্ম হয়েছে, জন্ম থেকে যে বাসাটায় আছেন প্রতিটা ইঞ্চি আপনার চেনার কথা, সেই বাসাটায় হঠাৎ করেই আপনি আবিষ্কার করলেন যে আপনি কোনো একটা জায়গায় আটকা পড়েছেন এবং চারিদিকে প্রচন্ড অন্ধকার, আপনার ঘরের লাইট জ্বালাতে পারছেন না, বাইরে কারো অস্তিত্ব টের পাচ্ছেন, এমনকি ঘরের ভেতরে। এবং সেই মুহূর্তেই আপনার যদি মনে হয় যে এই মুহূর্তে আমাকে এই ঘর থেকে বের হয়ে চলে যেতে হবে, এবং সেই মুহূর্তে আপনি আবিষ্কার করলেন যে আপনার এই ঘরটিতে চারিদিকে দেয়াল। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে আবারও, এবং তার আসলে আরো অনেক ঘটনা রয়েছে ওই বাসাটায়। আপনি বলছিলেন পল্টনে আপনাদের যে বাসাটা, সেই বাসাটা এতদিন পর্যন্ত এই যে এত বয়স হয়েছে, ঢাকা শহরে আমরা দেখি যে বাসা একটু পুরনো হয়ে গেলে সেই বাসাগুলো বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির কাছে মানুষজন দিয়ে দেন এবং তারপরে সেগুলো সব অ্যাপার্টমেন্ট হয়ে যায় সেখানে। আপনাদের কখনো ইচ্ছা করেনি যে এই বাসাটা এরকম হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবসময় এটা এখন আরো বলতে পারেন 96-এই আমরা প্রথম এটা নিয়ে চেষ্টা করেছিলাম যেখানে যেন একটা ডেভেলপ করা যায়। কিন্তু কিন্তু কেন জানি না, এরকম বহুবার হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তারপরও কেন জানি হয় না। এবং আপনি বলছিলেন যে কেউ হয়তো চায় না যে এই আমার বাসাটা, মনে হয় আপনার তাই মনে হয় কারণ যে কেউ আমাদের হয়তো চায় না। এখনো হয়েছে বলতে পারেন যেটা MOU বলি আমরা। জি জি জি। তারপরে তারা বোর্ডও লাগিয়ে দিয়েছে যে কাজ নির্মাণ কাজ শুরু হবে এরকম কিছু একটা আর কি। এরকম পর্যায় থেকেও আমরা ব্যাক করে এসেছি, তারপরেও হয়নি। না তারপরেও আপনার এটা হয় না। আমি জানি না এখন আমাদের এই বাসাতে যারা আছেন তারাই চান না কিনা। আচ্ছা, আপনি একটা অতিথির কথা বলছিলেন যে অতিথিরাও আপনাদের বাসায় যদি যান তারাও বিভিন্ন ধরনের ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স নিয়েই ফেরেন। আপনার সেই অতিথির ঘটনা যদি হ্যাঁ, এরকম একটা ইমিডিয়েট একটা ঘটনা বলতে পারি। এটা ভয়ঙ্কর হবে কিনা আমি জানি না, জি, মানে জি। তাদের অভিজ্ঞতাটা বলছি, তারা কিরকম বা মানে কিরকম একটা সম্মুখীন হয়েছেন সেটাই জি, জি। বলছি। আমি প্রথমে বলেছি যে আমাদের বাড়িটার 3 তলায়, বিভিন্ন তলায় বিভিন্ন জন থাকতেন। তো আমার দাদা আর দাদি থাকতেন দোতলায়। আচ্ছা, দোতলায় একটা রুমে থাকতেন তারা। তো আমাদের একটা রিলেটিভ এসেছিলেন ঢাকাতে একটা কাজে, তো তাকে ওখানে শুতে দেওয়া হয়েছিল আচ্ছা, যে তুমি 2 দিনের জন্য এসছে, ও একটা কাজ ছেড়ে চলে যাবে। তো বললাম ঠিক আছে, তুমি এখানে থাকো। তো আমি একটু দিবে বলে রাখি, তো দোতলায় বর্তমানে থাকেন আমার এক চাচা আর এক চাচি। জি, তো ওনারাই বলেছেন যে তুমি এখানে আজকে থাকো রাত। তো অনেক রাত তখন। আচ্ছা, আমার পাশের ঘরে আমার চাচাতো ভাইরাও শুয়ে আছে। জি, হঠাৎ তো চিৎকার দিয়ে উঠলো, কি ব্যাপার তুমি চিৎকার তো দৌড়ে চলে এসছে, আমি ওখানে শুভ না। আচ্ছা, কি কারণ? তো বলে যে আমার ঠিক ঘুম আসেনি, আমি একটু এদিক ওদিক ফিরছি, কারণ স্বভাবতই নতুন একটা জায়গা চেঞ্জ হয়েছে হয়তোবা। তো বললো যে আমি, আর ওই রুমটা অন্ধকার, পাশের রুমে লাইট জ্বলছে, আমার চাচাতো ভাইরা যে ঘরে শুয়ে আছে ওই ঘরে লাইট জ্বলছিল। তো ও ঘরে শুয়ে থেকে বলছে একটু আলো আঁধারি, কেউ একজন এসে হাত দিয়ে মশারিটা তুললো। আচ্ছা, তো মনে করছে হয়তো আমার কোনো চাচাতো ভাইটাই হয়তো ওর কাছে শুবে, এই জন্য মধ্যে গেছে। তো ও তাকিয়ে আছে একদিনে। তারপরে একটু পরে দেখে মশারিটা তুলে হুম, একজন মহিলা ভিতরে মাথা ঢুকে ওর দিকে তাকিয়ে আছে। ও দেখে মানে চিৎকার দিয়ে উঠে এসছে, বলে ওটা আপনার দাদি। আচ্ছা, আমার দাদি তাকে দেখছে যে ওখানে তার রুমে এটা কে শুয়ে আছে। তাহলে তুমি আমার দাদিকে চিনলে কি হবে? তো বলে যে আমার দাদির ছবি দেখেছি, ওই ঘরে দাদিটার ছবিও আছে পাশের ঘরে। বলে যে এই মহিলাকে আমি দেখেছি ওখানে, কারণ উনি আমার দাদির ছবি ওখানে ছিল। অর্থাৎ এটাই বুঝতে পারলাম যে মানে আমার দাদা বা দাদি তারা বাইরের কেউ তার রুমে থাকুক বা তার ঘরে শুক, এটা হয়তো বা তারা মনে হয় পছন্দ করেন না। আচ্ছা, আপনি জিনিসটা একটু উপলব্ধি করেন। আপনি শুয়ে আছেন, ঘুমাচ্ছেন বা একটু তন্দ্রা ভাব, একটা হাত দিয়ে আছে মশারিটা তুললো, তো
তুলে একজন একটা মাথা ঢুকিয়ে দিল মশারির ভিতরে, তাকে দেখছে ভালো করে। আপনি একটু অনুভব করে দেখেন যে তখন আপনার সিচুয়েশন কেমন লাগবে। কেমন লাগবে, হ্যাঁ সেটাই। এবং এটা আপনার মানে অতিথিরাও এই বাসা থেকে কোনো সময় মানে এরকম ভাবে মানে কি বলবো যে কোনো অভিজ্ঞতা না নিয়ে ফিরে যান না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস খুব আমার কাছে অবাক লেগেছে। জি। সেই জিনিসটা হচ্ছে যে আপনি বলছিলেন যে কোনো একটা দিন আপনাদের বাসার ছাদের উপরে আপনারা অদ্ভুত কিছু জিনিস দেখতে পেয়েছিলেন। একটু বলেন তো, মানে এটা 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 আমরা শুনি যে অনেক সময় শুনি যে সাদা কাপড় পরা মহিলা দেখা যায়, আমরা শুনি যে অনেক সময় কালো ধরনের কোনো অবয়ব দেখা যায়, আমরা অনেক কিছু শুনি, কিন্তু আপনি দেখেছিলেন একদম ডিফারেন্ট একটা জিনিস। কি দেখেছিলেন বলেন তো আমাকে একটু। ওটা কিন্তু আমি রাতে দেখিনি, দিনের বেলায় দেখেছেন, দিনের বেলা। সেটা আরো অদ্ভুত ব্যাপার। জি, জি এটা আমরা রাতে যেটা উপলব্ধি করি, অনেক রাতে, এটা প্রতিদিন ঘটে না, জি মাঝে মধ্যে হয় যে ছাদের উপরে কেউ দৌড়াদৌড়ি করছে, জি এটা প্রায় সময় আমরা বুঝতে পারি। তারপরে আপনার অনেকে শখ বশত মেয়েরা পায়ে এটা কি বলে নুপুর না নুপুর পড়েন। জি তা হাঁটলে একটা সুন্দর আওয়াজ, হয়তো জি এই আওয়াজটা পরিষ্কার আসে। এটা এখনো আসে হ্যাঁ, প্রতিদিন, মানে সবাই পান। হ্যাঁ, সবাই পায় এটা, মাঝে মধ্যে এই জিনিসটা পাওয়া যায়। তারপরে আরেকটা জিনিস আপনি অনুভব করবেন, সেটা হচ্ছে খুব সুন্দর একটা স্মাইল, গন্ধ আসে, যেটা আচ্ছা। ডিফারেন্ট। আমরা যে পারফিউমটি ইউজ করে তা আমার তো জানা আছে, জি কিন্তু এটা একদম ডিফারেন্ট, এটা আপনাদের বাসার কেউ ইউজ বাসায় করেন না? কেউ ইউজ করে না। জি তো এরকম বা প্রায় অনেক কিছুই মানে আমরা উপলব্ধি করি বা অনুভব, যেটাই বলে। তা আমি কয়েকদিন, এটা আপনার কয়েক মাস আগেকার ঘটনা, আমি সকালে উঠে ছাদে গেছি, যে আমি নিজেই হতভম্ব হয়ে গেছি। পুরো ছাদ বাগান বিলাস যে ফুল, এবং জি, এটা জি, জি। পিঙ্ক হুম। কালারের, যেটা মানে একটু একদম হালকা পিঙ্ক না, একটু গাঢ় যে, হ্যাঁ হ্যাঁ পিঙ্ক, যেটা পুরো ছাদ ভর্তি এই ফুল। আচ্ছা আমি মনে করলাম হয়তো পাশে কোনো বিল্ডিং কানিগের থেকে। আমি এদিক ওদিক তাকালাম না, কারো বাসাতে তো এরকম ধরনের গাছ নাই। হুম। আর আমাদের তো সব দিকে তো অফিস, গাছ তো থাকার কথা না। আর আপনি নিজেও বুঝতে পারছেন যে একটা ছাদ ভর্তি ফুল থাকলে কি পরিমাণ ফুল থাকতে হবে। তা আমি আবার সঙ্গে সঙ্গে আমার ওয়াইফকে ডাকলাম যে দেখো ছাদের উপরে এটা কি দেখে। ও দেখলো পুরো ছাদ আপনার বাগান বিলাস ফুল দিয়ে ভর্তি ছিল। মানে এটা আপনাদের বাসায় তো নাই, আশেপাশেও না কোথাও না না, নাই, এবং এটা আপনারা একদিনই দেখেছেন? হ্যাঁ, একদিন। আগের রাতে বেলা ঝড়টা হয়েছিল না, বা এরকম না, কিছু না? এটা একদিন বললে ভুল। তার আবার 10-12 দিন পরে একবার দেখেছিলাম, তবে ওই পরিমাণ ছিল না। তখন ছাদই ছিল, কিন্তু একটু হালকা, অতটা ছিল না। ওটা যখন পুরো ছাদ ভর্তি ছিল, একদম মনে হয় যে একদম পুরোটা বোধহয় আপনার কোনো অনুষ্ঠানের মধ্যে যেমন জি, জি। সুন্দর করে সাজানো হয়, হুম, হুম, ঠিক ওইভাবে মানে একদম সাজানো ছিল। আর তারপরে যেটা দেখেছিলাম সেটা ছিল, কিন্তু তার পরিমাণটা কম ছিল। কম ছিল। আপনার স্ত্রী আপনার সঙ্গে আছেন, এবং জি। উনিও ওই বাসায় কিছু কিছু জিনিস দেখেছেন। আর একটু একটু যদি আপনার উনি যদি একটু বলতেন যে কি আপনি এই বাসায় থেকে আপনি কি দেখতেন আসলে ম্যাক্সিমাম সময়? আমি আসলে দেখতাম, আপনার নামটা সবাইকে একটু জানিয়ে আমার দেন। নাম নাহিদ রেজা। জি আমি মিসেস মাসুদ। তা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে পুরনো বাড়ি তো, তা রান্নাঘর থেকে আমার খাওয়ার টেবিলটা বেশি দূরত্ব না। জি। একটা বারান্দা আছে, ওটাকে আমরা লাল বারান্দা বলি, মানে জি। আগে থেকেই সবাই বলে আসছে, আমিও বলি। তা আমি যখন রান্নাঘর থেকে খাওয়ার টেবিলের দিকে যাচ্ছি, জি তখন আমি একটা হিন্দু লোককে যেতে দেখেছি, আচ্ছা ধুতি পরা, কিন্তু তার মুখটা আমি দেখি নাই। আচ্ছা, আপনি বলছেন যে আপনি বুকের নিচের অংশ থেকে অংশটুকু আমি দেখেছেন। দেখেছি, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সে হেঁটে যাচ্ছে, এরকম আমি। কিরকম সময় এটা হবে? এটা ঠিক দুপুরের দিকে, দুপুরের দিকে। দুপুরের দিকে। তা এটা আমি অনেকবার দেখার পরে আমি আমার হাজবেন্ডকে বলি, আমার মুরব্বীদেরকে বলি, তারপরে যাই হোক সবাই দোয়াটা পড়তে বলে। তার কিছুদিন পরে, হ্যাঁ, আর আমাদের পুরানো বাড়ি তো, আমাদের ওয়াশরুমটা হচ্ছে উপরে জি জি 4 তলায়। তা আমি ওয়াশরুমে যাওয়ার জন্য 4 তলায় যাচ্ছি, ওখানে 4 তলায় আমাদের একটা চিলিকোঠার রুম, ওখানে সোফা টোফা দেওয়া আছে। তা আমি ওই রুমের ভিতর দিয়ে ওয়াশরুমে যেতে হয়। তা আমি যখন ওই রুমের ভিতরে গেলাম, বেতের সোফার উপরে একটা লোক বসা, আমি সেটাও মানে তার মুখটা দেখতে পাইনি, সে পাটা তুলে বসে আছে। হ্যাঁ, বসে আছে, মানে তার লুঙ্গিটা পরা। হ্যাঁ,
সে জাস্ট আমাকে দেখে মনে হলো যে সে নামিয়ে দিল, কিন্তু ওই অবস্থায় আমি দেখে এক চিৎকার দিয়ে নিচে চলে আসছি। তারপর দোতলা থেকে পাশে থেকে আমার চাচি শাশুড়ি ওনারা আসলো, কি হলো বললাম, তারপরে ওনারা জাস্ট আমাকে সান্ত্বনা দিল। মানে এই যে আপনার এই যে নুপুরের শব্দ যা হ্যাঁ। কিছু এগুলো কি আপনিও শুনতে পান? হ্যাঁ, আমিও শুনতে, ইভেন আমি কিন্তু অনেক ভয় পাই, আমি একা ঘরে থাকতে পারি না ওই বাড়িতে। ইভেন রান্না করতে গেলেও আপনার পেছনে যদি কেউ দাঁড়িয়ে থাকে একটা অনুভব করা যায়, আমি সেটাও অনুভব করতে পারি যে ওই বাড়িতে মানে একটা কিছু আছে। হ্যাঁ, উনিও বলছিলেন এই বাসাটার একটা সমস্যা একটা এটা যে সবসময় মানে কোন আরো একজনের আর একটা কিছুর মানে অস্তিত্ব। না, যেমন আমি আরেকটা কথা বলি রাসেল ভাই, সেটা হচ্ছে আমার বড় বোন বেড়াতে এসেছিল। হ্যাঁ, আমার বড় বোন আর ওর ননদ এসেছিল আমাদের বাসায় বেড়াতে। ওরা উপরের ঘরে থাকতে দিলাম, আমরা 3 তলায়, ওরা 4 তলায় থাকলো। তা ওরা রাত্রেবেলা গল্প করছে, আমরা শুয়ে পড়ছি। ও হঠাৎ করে দেখলো মানে আমার হাজবেন্ডের মতো কে ওদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, ছাদের উপরে চলে গেল। তখন ওরা ভাবছে হয়তো যে মাসুদই গেল। ঠিক 2 মিনিট পরে মাসুদ মানে নিচ থেকে উপরে উঠলো, কি মানে আমার বড় বোনের নাম মিতাপা, আপনি কি করছেন তারপর তো আমার বড় বোন চিৎকার, তুমি না এই মাত্র আসলো, বলে কি না আমি তো আসি নাই, আমি তো মানে এই মাত্র নিচ থেকে আসলো, আমি করলাম। তারপরে ছাদের উপরে যাওয়া হলো, গিয়ে দেখলাম না, কেউ নাই। মানে এইরকম ধরনের ঘটনা মানে অহরহই এই বাসাটায় ঘটে এবং এটা আমাদের দেখতে ইচ্ছা করছে এবং আমরা কোনো একদিন হয়তো সেই বাসায় গিয়ে একটা এপিসোডও করে ফেলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের দুইজনকেই। আমরা সময় পেলে আবারও আপনাদের কাছে ফিরে আসতে চাই, কারণ আপনাদের বাসার ঘটনা দিয়ে একটা এপিসোড করা যায়, এত প্রচুর ঘটনা, এত বেশি পরিমাণে ঘটনা রয়েছে। যাব আবার শামসের ঘটনায়। চলুন শুনে আসি শামস কি বলেছিল, সেটা শুনে আসি শামসের কাছ থেকেই। ওই দিনটার কাহিনী বলার আগে আমাকে একটু পটভূমিটা বলা দরকার। ওইদিকে একদম নর্মাল মানে ওয়েদার সবকিছু নর্মাল ছিল একদম। ওয়েদার ওয়াজ ভেরি নর্মাল, যেহেতু ক্রিসমাস টাইম তো শীত হয়ে আসছিল। লন্ডনে স্পেশালি ইউকে শীতের ওয়েদারটা হচ্ছে একটু কুয়াশা থাকবে, বৃষ্টি পড়বে ঝারি ঝারি, এবং পুরা আবহাওয়াটার মধ্যে একটা ওয়েটনেস থাকে, খুবই আর্দ্রতা থাকে, বাট ইটস অলসো ভেরি চিলি। তো সেই ওয়েদারটাই নর্মাল ছিল। আমি যে দলের ওখানে থেকে ফেলেছি 2 বছর, আমি ভেরি মাচ ইউজড টু ইট। তো সেই দিক দিয়ে যাওয়া পর্যন্ত ইট ওয়াজ এনি আদার ইভিনিং। এবং আপনি ওই যে একটু মানে ওই বাচ্চার বর্ণনাটা দেন, যে বাচ্চাটাকে দেখে আপনার কখনোই মনে হয়নি যে এই বাচ্চার মধ্যে এরকম সমস্যা থাকতে পারে? বাচ্চাটা কেমন দেখেছিলেন আপনি? বাচ্চাটা 11 থেকে 12 বছর। তার নাম, আমি আসল নাম নাই নিচ্ছি, তার নাম ধরলাম এডওয়ার্ড। তো এডওয়ার্ড খুবই সিম্পল 11-12 বছর বাচ্চা যেরকম হওয়া উচিত সেরকম ছিল। সে গেম খেলতো, সে ফুটবল লাইক করতো, সে তার স্কুল ওয়ার্ক পছন্দ করতো, তার অনেক বন্ধুও ছিল। তো সব দিক দিয়ে একটা 11-12 বছরের বাচ্চার যে স্বাভাবিক জীবন হওয়ার কথা সেটার মধ্যে দিয়ে সে যাচ্ছিল সে পর্যায়ে। আচ্ছা, তারপর সেদিন কি হলো? সেদিন কি হলো সেটা শুরু করার আগে আমি একটু পটভূমিতে আমার মনে লিসেনারদেরকে যাওয়া উচিত। সো আমি ফাদার জনকে চিনি সেই দিন, তখন অলমোস্ট 6 মাস হয়ে গেছে। তো আমার ওনার সাথে কথা বলতে বলতে আমি জানতে পারলাম যে এই যে রিটায়ার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, উনি যে একজন এক্সোসিস্ট পার্ট টাইম, সে ব্যাপারটা আমি যেহেতু আমি নিজে মুসলমান, তো আমি এঞ্জেল, ফেরেশতা, তারপর জিন, অবশ্যই এদের প্রতি বিশ্বাস আছে। বাট আমার নিজের স্কেপটিক্যাল মাইন্ড আমাকে সবসময় বলে যে 90% কেসই ইটস সাম কাইন্ড অফ আ মেন্টাল সাইকোসিস অথবা সাম কাইন্ড অফ আ মেন্টাল ডিরেজমেন্ট, যেটা সাবকনশিয়াস লেভেলে কাজ করে এন্ড দেন ইট প্লেজ মাইন্ড ট্রিক্স, সিম্পল অ্যাজ দ্যাট। হ্যাঁ, আমি সেজন্যই বলছিলাম আমরা এই যে এখন বেশি না যে মানে আমি যেটা বলতে পারি যে উনি মানে ওনাকে কোনোভাবেই বুঝানো খুব মুশকিল যে হ্যাঁ এরকম কোনো জিনিস আছে, এবং উনি এই সমস্ত ব্যাপারে অনেক নেগেটিভ। বাট এই কারণেই ওই দিনটায় উনি আরো বেশি শকড হয়েছিলেন। আমি একদম এখন ওই ঘটনাটা চলে যাই প্লিজ। আমি আর ফাদার জন আমরা সেই বাসায় গেলাম, তখন সন্ধ্যা 7টার মতো হয়ে গিয়েছে। তো আমরা বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর সেই বাসাটা খুবই ন্যাচারাল, সেটার মধ্যে কোনো কোনো ব্যাপার নাই, কোনো ভৌতিক ছিল না, খুবই কন্টেম্পোরারি মডার্ন ভাষা। তো কোনো আশেপাশে সেরকম কোনো ভৌতিক কিছু মনে হয়নি, বাইরে থেকে দেখলে মনে হবে খুবই ন্যাচারাল। তো আমরা ভিতরে গেলাম, ভিতরে গিয়ে ওর বাপ মা, এডওয়ার্ডের বাপ মা আমাদেরকে গ্রিট করলো,
আমরা ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর প্রথম দিকে আমার একটু খটকা হলো, মনে হচ্ছে উপর দিক থেকে কি আমার দিকে তাকিয়ে আছে। তো আমি সাথে সাথে প্রথমে উপরের দিকে ন্যাচারালি ইনস্টিংক্ট আমি তাকালাম, উপরে তাকিয়ে দেখলাম নাথিং, ইটস জাস্ট শ্যান্ডেলিয়ার, ঝাড়বাতি। তো তখন আমার মনে হলো যে, নিজেকে বললাম এটা কি, ইউ জাস্ট ফিলিং ইউর সামথিং। তো ভালো কথা, আমরা ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর আমার দেখা হলো থমাসের সাথে। থমাস হচ্ছে দ্য লিংক, যিনি ফাদার জনকে এই কেসের সম্পর্কে বলেছিলেন। তারপর ফাদার জন আমাকে বলেছিলেন ইফ আই ওয়ান্ট টু অ্যাকম্পানি হিম ইন দিস এক্সারসাইজ। তো আমরা ওখানে গিয়ে বসলাম। এডওয়ার্ডের বাবা মা আমাদেরকে আস্তে আস্তে একটু ব্যাপারগুলি বললো, এডওয়ার্ড কিরকম ছিল, আস্তে আস্তে কিভাবে হয়ে যাচ্ছে এবং বর্তমান সিচুয়েশনটা কি তার। তো আমরা যখন গিয়েছিলাম সেই পর্যায়ে এডওয়ার্ড একদম ডিপ্রেসড, সে স্কুলে যেতে চায় না, সে রুম থেকে বেরোতে চায় না, এন্ড সে রাতে ঘুমাতে পারে না, সে উঠে যায়, এন্ড তার পুরো পুরো অবয়বটার মধ্যেই যেন কিছু তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, এরকম মনে হচ্ছে তাদের বাপ মা আমাদের যেভাবে বলতে চেয়েছিল ব্যাপারটা। তো সেখানে আমরা মোটামুটি 1 ঘন্টা ওনার সাথে কথাবার্তা বললাম, উই ট্রাইড টু গেট মোর ইনফরমেশন ফ্রম দেম। তো এক পর্যায়ে ফাদার জন বললেন ওকে, আমরা এখন আমাদের উপরে ওঠা দরকার, কাজ করা দরকার। তো সে পর্যায়ে আমরা উপরে উঠলাম। উপরে ওঠার আগে ফাদার জন বলে দিলেন যে তখন সময় রাত 8:30 বেশি হয়ে যাচ্ছে। তো ফাদার জন ওনাদেরকে বলে দিলেন আপনাদেরকে যে আমরা যদি রুম 10টা থেকে 10:30টার ভিতরে আমরা না বের হই, কোনো দ্বিধা না করে 999 ইউকের হটলাইন, ইমার্জেন্সি হটলাইন, সেখানে কল করে দিবেন যদি আমরা কোনোভাবেই 10:30টার মধ্যে না বের হই। তো আমরা উপরে উঠলাম, উপরে উঠে দরজা নক করে ভিতরে ঢুকলাম এবং ভিতরে ঢুকে আমরা সেরকম কিছুই পেলাম না। 11 বছরের বাচ্চা এডওয়ার্ড, তখন সে খুব মনোযোগ দিয়ে এক্সবক্স খেলছে, একদম নরমাল, একদম নর্মাল, দেখে মনে হবে না কিছু হচ্ছে, খুবই নর্মাল। রুমের মধ্যে সেরকম কোনো ফিলিং নেই, একদম নর্মাল একটা 11 বছরের বাচ্চার রুম যেরকম হওয়ার কথা বাবা সেভাবে জন্য সাজিয়ে দিয়েছে, এন্ড খুব পরিপাটি, নাথিং আউট অফ দ্য অর্ডিনারি। তো সেই পর্যায়ে আমরা ভিতরে ঢুকলাম, অনুমতি নিলাম আসবো নাকি, ভিতরে গেলাম। ফাদার জনই কথা বলছিলেন, উনি আমাদেরকে ইন্ট্রোডিউস করে দিলেন আমরাকে, এবং ওনাকে এডওয়ার্ডকে জিজ্ঞেস করলো যে এখন আমরা এসেছি কি করার জন্য, তুমি জানো কিনা। তো এডওয়ার্ড, আমাকে আর বলতে হয়, এখনো বলতে হয়, ছেলেটা অনেক সাহসী ছিল, অনেক কারেজিয়াস ছিল। সে তখন থেকে বলেছে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনারা কেন এসেছেন, আপনি আমাকে ঠিক করতে এসেছেন, বাহ, ঠিক করতে এসেছেন এবং আমি ঠিক হতে চাই। ওই নিজেই বয়সে বলছে, এবং 11 বছরের একটা বাচ্চা এই কথাটা বলছে। 11 বছর বাচ্চাটা সেই কথা বলেছে। আই ওয়াজ ইন অ। তারপরে আমি নিজে পারতাম একদম কিনা সেটা সন্দেহ আছে। সেটাই। তো আমরা একটু কথা বললাম, ওকে একটু ইজ করানোর চেষ্টা। মানে আমরা এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে যে সাধারণত এরকম ঘটনার ক্ষেত্রে যেটা হয় যে বলে যে ও কেন এসেছে, ওকে এখান থেকে চলে যেতে বল, কিন্তু এরকম এই ব্যাপারটা পুরোপুরি ডিফারেন্ট একটা ব্যাপার, যে বাচ্চাটা নিজেই বলে যে আমি জানি যে আমাকে ঠিক করতে আসা হয়েছে, সো সে রাজি হলো করতে, মানে সে চায় ট্রিটমেন্ট, রাইট? জি জি, আমি সেখানে বুঝতে পারবো যে অবভিয়াসলি বাপ মা তাকে বুঝিয়েছে এবং সে বুঝতে পেরেছে, সেটা বড় ব্যাপার, সেটা বড় ব্যাপার, অফকোর্স। তো তারপর আমরা তাকে বললাম শুয়ে পড়তে, ফাদার জন বেসিক্যালি বললো শুয়ে পড়তে ওকে। তো বিছানায় শুয়ে পড়লো। বিছানায় শুয়ে পড়ার পর থমাস যেটা করলো, সে আস্তে আস্তে তার হাত নিচের বেড স্ট্যান্ডের সাথে বাঁধা শুরু করলো। সেই পর্যায়ে যখনই সে বাঁধতে যাচ্ছিল, অবভিয়াসলি সে ভয় পেয়ে যাচ্ছে। তো ফাদার জনকে আবার ওকে এনশিওর করালো যে ট্রাস্ট মি, উই আর অনলি ডুইং দিস টু হেল্প ইউ, ইউ হ্যাভ টু ট্রাস্ট মি ইফ উই হ্যাভ টু ডু দিস। সো অবভিয়াসলি সে ভয় পাচ্ছিল, সে জানে না কি হচ্ছে, বাপ মাও সঙ্গে রুমে নেই। তো বাট স্টিল সে শান্ত হওয়ার চেষ্টা করলো, শোয়ার চেষ্টা করলো। সে এই পর্যায়ে 2-3 মিনিটের মধ্যে ওকে বেঁধে ফেলা হলো। তো এই পর্যায়ের মধ্যে আমাকে জিনিসটা খুবই কন্টেম্পোরারি লাগছে, হাত পা বেঁধে ফেলা হয়েছে, এখন প্রবলি ঝাড়ফুঁক শুরু হবে সামথিং। আমি খুবই স্কেপটিক্যাল ব্যাপারটা নিয়ে। তো যেটা হলো সেটা খুবই একটু অন্য ধরনের। আমরা সবাই, যেহেতু আপনি একটু আগে উল্লেখ করেছেন নাসির ভাই, এক্সোসিজম সিনেমা, এক্সোসিজম অফ এমিলি রোজ, মোস্ট প্রবাবলি দ্য এক্সোসিস্ট সবচেয়ে বেশি পপুলার, ধারণাই পাল্টে দিয়েছিল একদম। হ্যাঁ, তো আমি ভাবছিলাম ওরকম কিছু একটা হতে যাচ্ছে। আমি ওইভাবে মাইন্ডসেট করে নিয়েছি যে আমি দেখলে এটা কিছু দেখতে পারি এবং এটা নট উইল বি আউট অফ এনিথিং অর্ডিনারি। তারপর আমি চেষ্টা করছিলাম টু কিপ এন ওপেন মাইন্ড, দেখি কি হয়। তো আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি, ফাদার জন একদম বেডের কাছে সামনে দাঁড়িয়েছে, আর পাশে যে চেয়ারে বসে এডওয়ার্ড একটু গেম খেলছিল সেখানে থমাস বসে গেল। আচ্ছা। তো এই পর্যায়ে ফাদার জন সিম্পল হিপনোসিস
প্রসেস উনি ব্যবহার করা শুরু করলেন। জাস্ট ওকে বললেন যে calm down, take few deep breaths and try to relax. তো সেই পর্যায়ে আস্তে আস্তে তাকে হিপনোসিস করে ফেললো। তারপর ফাদার জন তাকে খুবই সিম্পল কোশ্চেন করা শুরু করলো, দেখার জন্য যে অ্যাকচুয়ালি সে রেসপন্ড করছে কিনা, তার নাম, সে কোন স্কুলে পড়ে, তার ফেভারিট ফুটবলারকে, ক্লাসে কোনো মেয়েকে পছন্দ করে কিনা, সামথিং সিম্পল থিংস লাইক দ্যাট। তো ওই পর্যায়ে ভেরি ভেরি সিম্পল, খুবই নর্মাল যাচ্ছে। ইট লুকস লাইক সাইকোলজি সেশন বেসিক্যালি। একদম আমার তাই মনে হয়েছে। সেটাই হচ্ছে। তো বেশি না, আফটার 4 or 5 minutes, আমার এখনো মনে পড়লে হয়, আফটার 4 or 5 minutes তার চেহারার মধ্যে আস্তে আস্তে একটা পরিবর্তন হতে শুরু করলো। আমি দেখলাম তার সে আস্তে আস্তে, এডওয়ার্ডের চেহারা আস্তে আস্তে একটা হাসি ফুটতে চেষ্টা করলো, আস্তে আস্তে একটা হাসতেছিল। হাসিটা আস্তে আস্তে এরকম পর্যায়ে চলে গিয়েছিল যে আপনারা অবভিয়াসলি ব্যাটম্যান জোকারের সিনেমাটা দেখেছেন, তার হাসিটা কত লম্বা বিট ঘুরে টাইপের। তো ও এভাবে হাসছিল যেরকম মনে হচ্ছে যে ওর দুই সাইডে টান দিয়ে রেখেছে, মানে হাসানো হচ্ছে এরকম ভাবে জোর করে সে হাসছে, এবং তার দাঁত বের হয়ে আছে। তার চেহারার মধ্যে কোন কষ্টের ছাপ নেই, কিন্তু এটা কোনোভাবেই মনে হয় না যে ইট উড বি নট পেইনফুল ফর হিম। ইট লুক পেইনফুল, বাট তার মধ্যে কোনো পেইনের এক্সপ্রেশন ছিল না। এবং সেই পর্যায়েও স্টিল সে কিছু হয়নি, শুরু হয়নি। একটু পরে গিয়ে, বেশি না, আফটার ফিউ মিনিটস সে ছুটার চেষ্টা করলো। এইবার সে ছুটতে যাচ্ছে, সে হাত নাড়াচ্ছে। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু ফাদার জন কিচ্ছু বলছেন না। ও একটা জিনিস আমি একটু মেনটেন করতে চাই লিসেনারদের জন্য। ফাদার জন, আমি একটু আগে বলেছিলাম, খুবই হাসি, খুবই জলি, বাট থ্রু আউট দিস হোল সেশন ওনার ভয়েস উঠানামা করেছে। উনি জোরে বলেছেন, উনি আস্তে বলেছেন, কিন্তু ওনার চেহারার মধ্যে বিন্দু মাত্র এক্সপ্রেশন ছিল না। উনি একটা যে নিউট্রাল ফেস ধরে রেখেছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা উনি মেনটেন করে গিয়েছেন। নির্বিকার ছিলেন একদম। আমি জানি না উনি কিভাবে করতে পেরেছিলেন, বাট উনি পেরেছিলেন। বিকজ আমি অবভিয়াসলি আমি চিন্তা করছি এটা খুবই হার্ড, বিকজ পাশে থমাস বসেছিল, সে চেহারার মধ্যে সে নড়াচড়া করতেছে, সে ঘামতেছে, নির্বিকার ভাবে সে ঘামতেছে। উনি ওটার কোনো পাত্তাও দিচ্ছিলেন না, উনি কোনো দিক দিয়ে দেখছিলেন না। উনি ইনফ্যাক্ট আমার দিকেও তাকাচ্ছিলেন না। ওনার একদম ফোকাস ছিল, কনসেন্ট্রেট করছিলেন একদিকে। আচ্ছা, তারপর একটু পরে সে হাত নিয়ে ছুটার চেষ্টা করলো। সে হাত ঘোরাচ্ছে, পা ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু পাটা প্রবলেম থমাস একটু জোরে বেঁধে রেখেছিল। সো হাতটাই সে মুচড়াচ্ছে, সে ছুটার চেষ্টা করছে, কিন্তু সে কোনো শব্দ করছে না। There is no sound from him whatsoever. কিন্তু তার শরীর ছুটার চেষ্টা করতেছে, এবং সেই পর্যায়ে তার হাসিটা সেখানে রয়ে গেছে, ফেসের মধ্যে যেরকম আটকে গেছে সেটা। তখনই আমার একটু একটু অকওয়ার্ড লাগা শুরু করলো যে ব্যাপারটা কি হচ্ছে। তারপরেই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা যেটা ঘটলো, ফাদার জন আমরা যখন ট্রেনে করে যাচ্ছিলাম, তখন আমাকে 4-5টা ক্লিপ শুনিয়েছিলেন, 40 থেকে 70 সেকেন্ডস লং। তো ওই ক্লিপগুলিতে আমি শুনতে পেরেছিলাম যে এডওয়ার্ড ঘুমাচ্ছে, ঘুম থেকে আস্তে আস্তে চিল্লিয়ে দিয়ে উঠছে, তার ভয়েসটা আস্তে আস্তে একটা, আমি ঠিক জানি না রাসেল ভাই কিভাবে এক্সপ্লেন করব, এটা ঠিক কোনো ডিমন না, আমরা কোনো সিনেমায় সেরকম কোনো কিছু শুনি নেই, রিয়েল লাইফে কিছু শুনি নেই। ওই ভোকাল টোনটা কোনোভাবে কোনো মানুষ বা কোনো জন্তুর তৈরি করা সম্ভব না। আমি এরকম না যে আমি খুব বড় সায়েন্টিস্ট, বাট আমার মনে হয় না যে মানুষের ভোকাল করলে সেই পরিমাণ পিচ লেংথ আছে যে আমরা একই সাথে এত চিকন এবং এত ভয়ঙ্কর ভাবে একটা চিল্লি দিতে পারি বা ধরে রাখতে পারি, স্পেশালি ফর 11-year-old বয়। তো সেই চিল্লিটাই তখন শুনতে পেলাম, এবং ওই চিল্লি শোনার পর আমি প্রথমে একটু সিরিয়াসলি ভয় পাওয়া শুরু করলাম তখন, বিকজ সে চিল্লাচ্ছে। থমাস ততক্ষণে দাঁড়িয়ে গেছে, ফাদার জন একদম নির্বিকার, ওটা থেকে আরো ভয় লাগছে, বিকজ উনি একদমই নড়ছেন না। ওই পর্যায় থেকে আস্তে আস্তে রুমটা একটু, রুমের মধ্যে সেরকম কিছু হচ্ছে না, বাট রুমটা আমার কাছে মনে হয়েছে যে অনেকটা খুব গরম হয়ে গেছে, অলমোস্ট ট্রপিক্যাল হয়ে গেছে, অলমোস্ট ট্রপিক্যাল হয়ে গেছে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, মনে হচ্ছে আমরা যখন রুমে থাকি তখন এটলিস্ট হলে আমরা একটু বাতাসের চলাফেরা একটু ফিল করতে পারি। ওখানে হঠাৎ করে মনে হচ্ছে ঘুমট হয়ে গেছে, ইট লিটারালি ফেল্ট লাইক
দ্য হোল এয়ার ওয়াজ ফ্রোজেন ইন টাইম। একদিকে গরম, আবার একদিকে মনে হচ্ছে টাইম ইজ ফ্রোজেন। সো ব্যাপারটা আমি চেষ্টা করছি বোঝানোর জন্য, আমি বুঝতে পারছি না তার মানে আপনার, আমার যেটা মনে হয় যে আপনার ওই সময় মনে হচ্ছিল সময় একটা জায়গায় থেমে গেছে এবং কোথাও কোনো কিছু আর ঘটছে না, সবকিছু এই ঘটনার মতোই ঘটছে। এক্স্যাক্টলি। এটা আমার সাইকোলজিক্যাল লেভেলে হচ্ছিল, আমি নিজেকে বলছিলাম, বাট আমার বডি তো ফিল করছে, আমার বডি তো ফিল করছে, সেন্সেস তো পারাচ্ছে। সো সেটা আমি ইগনোরও করতে পারছি না একদিক থেকে। তারপরে ঠিক হলো কিভাবে? ঠিক হয়নি, জিনিসটা আরো বাজে হয়ে গেল, আরো বাজে হয়ে গেল। যেটা হলো যে ফাদার জন তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করলো, সে ইংলিশে বলার চেষ্টা করলো, যে কথা বলার চেষ্টা করলো তার সাথে। এডওয়ার্ড বলে ডাকছিল, অন্য কিছু বলে না। তো এক পর্যায়ে যখন দেখছে যে তার চিল্লি বন্ধ হচ্ছে না, চিল্লি আরো জোরে জোরে করছে, সে পর্যায়ে উনি বললেন সিম্পলি যে, দেখো জিন, উনি জিন শব্দটা স্পেসিফিক্যালি ইউজ করেছেন, যেটা আমার কাছে খুবই শকিং লাগছে। হি ইজ এ ক্যাথলিক, সো ডেভিল ইউজ করার কথা, বাট উনি স্পেসিফিক্যালি জিন শব্দটা ইউজ করেছে। তো উনি, আমি ইংলিশ বলেছেন, বাংলায় বলে দিচ্ছি, দেখো জিন, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি জানতে চাই না তুমি কোথা থেকে এসেছো, কি করেছো, আমি অনলি চাই তুমি ছেলেটাকে ছেড়ে চলে যাও, আমার তোমার কাছে কিছু আসে না, তুমি ছেলেকে ছেড়ে চলে যাও, তোমার পিছনে আমি আসবো না, তোমাকে আমার কবজা করার কোনো ইন্টারেস্ট নেই, জাস্ট লিভ দিস বয় অ্যালোন, he's not anything for you. So simple and well, let him live. তো obviously কোনো রেসপন্স আসেনি। তখনই থমাসের হাতে একটা স্প্রিংকলার ছিল, যেটার মধ্যে সাধারণত হোলি ওয়াটার থাকার কথা, বাট পরে আমি জানতে পারলাম সেটার মধ্যে হোলি ওয়াটার না, সেটার মধ্যে ওয়াটার, ভিনেগার আর সল্টের একটা মিশ্রণ ছিল। তো সেটা সে দু একবার ওর শরীরে দেওয়ার পর তখনও সে চিল্লাচ্ছে, বাট চিল্লানোর পিসটা যেরকম একটু বেড়ে গেল, আই গেস হার্ট করছিল কোনোভাবে হলেও। বাট আমার যখন এক্সারসাইজ আমি দেখি ধোঁয়াটা উঠতেছে, বা কোন একটা ইফেক্ট আসতেছে, বা পেট কাঁপতেছে, দরজা ইয়া হচ্ছে, নাথিং। সে নড়তেছে, সে তার বডির কনস্ট্রাকশন দেখে বোঝা যাচ্ছে সে হি ইজ ইন পেইন। তো সেটাই দেখতে পেরেছি, বাট নো সাইড এফেক্ট দেখতে। তারপর হঠাৎ করে এই পর্যন্ত আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস সেটা হলো, হঠাৎ করে এডওয়ার্ড চোখ খুলল, এবং চোখ খোলার পর যা দেখলাম, যেটা আমি জীবনে ভুলবো না, সেটা হচ্ছে তার চোখ পুরো কালো ছিল, মানে মনির মতো ছিল। মনিটা যেরকম ঠিক মনিও না, আমাদের মনি যেটা কালো সেটাও কিন্তু আসলে ডার্ক ব্রাউন বেসিক্যালি, এটা একদম, এটা নিকশ কালো, এবং অনেকটা দেখে মনে হচ্ছিল চোখের ভিতরে যেরকম একটা ব্ল্যাক হোল, সিম্পলি দ্যাট। এবং I cannot justify it with my words. বুঝতে পারছি, আমি বোঝানোর চেষ্টা করছি, বাট এবং সেই চোখটা কোন দিকে তাকানো ছিল? সে চোখটা খুলে স্ট্রেট আমার দিকে তাকালো, অন্য কারোর দিকে না। সে চোখ খুলে, আমি বাম দিকে ছিলাম, স্ট্রেট চোখ খুলে সে বাম দিকে আমার দিকে তাকালো, এবং আমার দিকে তখন তাকালো, সাথে সাথে আমার দুটো জিনিস হওয়া শুরু করলো। এক, আমি ফিল করা শুরু করলাম যে আমি চারপাশে খুব একটা প্রেজেন্স, শিয়ার প্রেশার আমি ফিল করছি, যে আমার শরীরের উপর ভর দিচ্ছে একই সাথে। আরেক দিক দিয়ে ফিল করছি আমার ভিতর থেকে যেন চিয়ে নিয়ে যাচ্ছে কিছু। সো ওই ফিলিংটা একই সাথে বিং প্রেশার্ড আর একই সাথে বিং পুলড আউট, ইট ওয়াজ নট ভেরি গুড। আমি ফিজিক্যালি ভেরি ফিট, অ্যান্ড আমি নিজেকে মেনটেন করি, বাট ওই পর্যায়ে আমার মনে হচ্ছিল যে আমি পঙ্গু রোগী, আমি নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, এবং আস্তে আস্তে লিটারালি আমি হাঁটু গেড়ে পড়ে গেলাম, আমি নিজের পায়ে দাঁড়াতে পারছিলাম, আমি কাঁপছিলাম। সো এটা আপনার উপর একটা প্রভাব ফেলেছে ওই সময়? খুবই এক্সট্রিম প্রভাব, শুধু প্রভাব বলাটা আন্ডারস্টেটমেন্ট, এক্সট্রিম প্রভাব। আর শুধু তাই না, আমি চোখ বন্ধ করতে পারছিলাম না, I could not move away, আমি মুভ করতে পারছি না, মাথা নিতে পারছি না। সে যে আমার দিকে তাকিয়ে আছে, সে আমাকে লক করে ফেলেছে, 100% লক করে ফেলেছে। ওই চোখ থেকে আমি নাড়াতে পারছি না, আমি ভীষণ ভয় পাচ্ছি, কিন্তু আমার বডির উপর সেই মুহূর্তে কোনো কন্ট্রোল নেই। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম অনেকবার, আয়াতুল কুরসি পড়তেছি অন দ্য ব্যাক অফ মাই মাইন্ড, আমার শিখিয়ে দিয়েছিল, সো ওটা পড়তেছি, নিজেকে অনেকটা সেম করার চেষ্টা করতেছি, যে নো ওয়ারিজ, গেট থ্রু দিস, চোখটা সরাই ফেলো, ঠিক হয়ে যাবে। বাট আমি পারছিলাম না, আমি সিরিয়াসলি আই ওয়াজ ভেরি
আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড। এখনো মাঝে মধ্যে রাত্রে ঘুমানোর সময় আমার যদি চোখটা মনে পড়ে যায় আমি লাইট জ্বালিয়ে দিই, কারণ আমার পক্ষে তখন আর আমার মনে হয় যেমন এই বুঝে আমার ওইটা এসে পড়লাম। তো যাই হোক, আল্লাহ সহায় ছিলেন। একটু পরে মনে হচ্ছে ইটার্নিটি, ইট ফেল্ট লাইক ইটার্নিটি টু মি, বাট আই এম গেসিং লজিক্যালি অ্যাবাউট আফটার 2-3 মিনিটস সে আমার থেকে চোখ সরিয়ে নিল। আমার থেকে চোখ সরিয়ে নিয়ে সে তখন স্ট্রেট ফাদার জনের দিকে তাকালো। তো আমি তখনও নড়তে পারিনি। আমার মোটামুটি 2-3 মিনিট সময় লেগে গেছে দাঁড়াতে। আমি তখনও কাঁপছি, দাঁড়ানোর পরে আমি কাঁপছি। তো আমি ট্রাইং টু ফোকাস কি হচ্ছে। সে পর্যায়ে সে কিন্তু মুচড়াচ্ছে, দৌড়াচ্ছে, চিল্লাচিল্লি করছে। কি ভাষা সেটা আমার পক্ষে জানা সম্ভব না, বিকজ সে এক পর্যায়ে মনে হলো সে কমিউনিকেট করার চেষ্টা করছে, বাট এটা কোনো ভাষা আমি জানি না। আই ডোন্ট নো হোয়াট ল্যাঙ্গুয়েজ ইট ইজ। ইট ডিডন্ট সাউন্ড এনিথিং দ্যাট আমরা পরিচিত। আরবি বলি, ফার্সি বলি, আরামাইক বলি, আমরা হিব্রু বলি, আমরা ইংলিশ তো অবশ্যই না। তো কোনো ভাষার প্রতি মানে কানে বাজছিল না সামথিং অডিবল যে আমরা রেকগনাইজ করতে পারি। ইট ওয়াজ নট সামথিং অডিবল। তো আমি গেসিং সেই মুহূর্তেও তারপর আমি একটু পরে যখন নিজের স্তম্ভে ফিরে পেলাম একটু, তখন আমি ফাদার জনের দিকে তাকালাম। ওনার চেহারা তখন সেম ছিল, অস্বাভাবিক রকম স্টার্ন ছিল ওনার চেহারা, এবং উনি কমিউনিকেট করার চেষ্টা করছেন। এবং আমি থমাসের দিকে তাকালাম। থমাস থেকে আমি একটু রাগ করেছিল থমাসকে দেখে সেই মুহূর্তে, বিকজ তাকে দেখে আমার থেকে বেশি ভয় লাগছিল। ইট লুক লাইক হি ওয়াজ মোর স্কেয়ার্ড দ্যান মি, হুইচ ওয়াজ তখন আমার মনে হচ্ছিল যে তোমার তো হেল্প করা উচিত, তোকে ফাদার জনকে হেল্প করো, তুমি ভয় পেয়ে গেলে কি হবে। তবে আমার সাবকনসিয়াস এটা বলছিল। যাই হোক, তো এই তো আপনার ভয় পাওয়ার ঘটনা, এবং সবচেয়ে দারুণ জায়গা ছিল ঘটনার এইটাই। কিন্তু এখন এই যে ওই পুরো ঘটনাটা আপনি দেখলেন, আপনার এখন যখন এই ঘটনাটা মনে পড়ে তখন কেমন লাগে? এখন অবভিয়াসলি যেহেতু অনেক, এটা 2009 সালের ঘটনা ছিল, সো ইটস বিন আ ওয়াইল। তো অবভিয়াসলি আমি রিকভার করে ফেলেছি সেটা। আর আপনি তো রিকভার করে ফেলেছেন, ওই দিন ওই ছেলেটাকে রিকভার করতে পেরেছিল? না, আনফরচুনেটলি ছেলেটা কয়েক মাস পর মারা যায়। তো এটা বলার জন্য আমি একটু যদি শেষ করতে পারতাম, বেসিক্যালি যা হয়েছিল একটা পর্যায়ে গিয়ে যে ফাদার জন কোনোভাবেই তাকে কমিউনিকেট করতে পারছিল না। সো হি ওয়াজ ডুইং এভরিথিং হি কুড, সে চেষ্টা করছিল তাকে ছাড়ানোর জন্য, এবং উনি কতগুলি টেকনিক ইউজ করলেন ছাড়ানোর জন্য। এক পর্যায়ে জিনটা ধরলাম, যেহেতু জিন বলেছেন, জিনটা কিছু একটা বললো যেটা মনে হয় ফাদার জন বলেছেন, কিন্তু আমাকে পরে বলেননি, মনে উনি বুঝতে পেরেছেন কিছু একটা বলেছে। তারপর এডওয়ার্ড মুখটা একটু হার মতো করলো, বড় হার না, জাস্ট মনে একটু, আমি যখন মুখ দিয়ে শ্বাস নিই সেরকম একটু মুখ বড় করলো, এবং তার মুখ থেকে 1 সেকেন্ডের মধ্যে কিছু একটা উঠে চলে গেল। ওটার কোনো শ্যাডো ছিল না, কোনো একটা লাইটও ছিল না, আমি বুঝতে পারছি না, বাট সামথিং জাস্ট লেফট আউট এন্ড জাস্ট ওয়েন্ট অ্যাওয়ে। এবং ওই পর্যায়ে তখনই আমাকে ফাদার জন বললেন, তাড়াতাড়ি নিচে যাও, 999 কল করো, অ্যাম্বুলেন্স এখনই নিয়ে আসো। অ্যাম্বুলেন্স নিয়ে আমরা গেলাম, ওখানে গিয়ে তাকে সাথে সাথে ভর্তি করলাম। And he seemed weakened basically over the months। দেখতে পেলাম সে উইক হয়ে গেছে। তারপর তার ফ্লু হলো, ওই পর্যায়ে তার ফ্লু থেকে সে রিকভারি করতে পারেনি, এন্ড কয়েক মাস পর সে মারা যায়। আছেন আরো একজন নতুন অতিথি আমার সাথে জয়েন করেছেন, আমরা চলে যাব সরাসরি তার কাছে। এবং আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং আপনি কোথা থেকে এসেছেন যদি একটু বলবেন সবাইকে। হ্যালো লিসেনার, আমি মোহাম্মদ সজীব, আমি কুমিল্লা হোমনা থেকে এসেছি, এন্ড আমি বর্তমানে ইস্টার্ন ইউনিভার্সিটি ইংলিশ অনার্স করতেছি। ওকে, আমরা চলে যাই আপনার ঘটনায়। ঘটনাটা কোথায় ঘটেছিল এবং কার সাথে ঘটেছিল? জি, ঘটনাটা হচ্ছে 2004-এর ঘটনা। আচ্ছা, ওই বছরই আমরা আমাদের গ্রামের বাড়ি মিরশিগিরি থেকে আমাদের হোমনা ওপারে চলে আসি। আচ্ছা, আমি এখন ডিরেক্টলি আপনার ঘটনাতে চলে যাচ্ছি। জি প্লিজ। সময় হচ্ছে আপনার প্রায় সন্ধ্যা 10টা থেকে 10:30টার মতো। জি, তখন আমি এবং আমার ভাইয়া পড়াশোনা শেষ করে খাবারের জন্য বসলাম। হঠাৎ করে বাইরে থেকে বড় মামা এসে ডাকতেছে যে সজীব আসো বা রাজীব আসো বাসায়। তো আমরা বললাম জি আছে, আমরা তো খাওয়া দাওয়া করতেছি, আসেন। তো মামা বললো না, আমি তো কুমিল্লা থেকে ট্রেনিং করে আসছি, অনেক রাত্র হয়ে গেছে, তোমরা 2 ভাই চলো আমার সাথে চলো, রাস্তাটা তো তেমন একটু ভালো না, আমাকে নিয়ে যাও। তো যাক, আমরা খাবার দাবার শেষ করে একটা লাইট নিয়ে বের হলাম। জি, তো আমি একটু বর্ণনা দিতে চাচ্ছি ডিস্টেন্সটা, বা অথবা আমাদের হোমনা পৌরসভা থেকে বাইরখোলা গ্রামের ডিস্টেন্সটা আমি একটু বর্ণনা দিতে চাচ্ছি। এই রাস্তাটা হচ্ছে বর্তমানে
10 থেকে 15 মিনিট লাগবে যদি হেঁটে যাই, একদম সোজা, বর্তমান সোজা। কিন্তু 2004-এ এটা এত সোজা ছিল না। তখন আমরা গ্রামের ভিতর দিয়ে, হরিপুর নামে একটা গ্রাম ছিল, মাঝের গ্রামটা, গ্রামের ভিতর দিয়ে তারপর একটা গুদারা পের হয়ে তারপর বাইরেখোলা গ্রামে যেতে হতো। কিন্তু এটা খুব কষ্টসাধ্য ছিল, বিশেষ করে বর্ষাকালে। আচ্ছা, আর আমার ঘটনাটা হচ্ছে বর্ষাকালেই। যাক, আমি ডাইরেক্ট এখন ঘটনা চলে যাচ্ছি। আমরা যখন বের হলাম, বের হওয়ার পর আমাদের পৌরসভা থেকে 4 থেকে 5 মিনিট হাঁটার পর একটা ব্রিজ পড়ে। এই ব্রিজে আমরা এখন আটাটাটা দেই, বা অনেকেই আটাটাটা দেয়। সো ওই ব্রিজটা সবারই চিনে আমার এলাকার। তো আমরা যখন ব্রিজটাতে যাই, যাবার পরপরই হঠাৎ করে 3 থেকে 4টা বিড়াল আমাদেরকে ফলো করতেছে। তো আমি আবার একটু অবাক হয়ে যাই যে এখানে বিড়াল আসবে কোত্থেকে। আর দুদিকে হচ্ছে পানিটা হচ্ছে আপনার রাস্তায় উঠে যাবে এরকম ভাব। দুদিকে পানি, আর সামনের দিকে তো আমরা দেখি না কোনো কিছু, কিন্তু পিছন থেকে হঠাৎ করে বিড়াল, বা অথবা ব্রিজটাতে আসার পরে বিড়ালগুলো, এটা আসলে একটু ভয়ঙ্কর ব্যাপার। বিশেষ করে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। তো মামাকে বলতেছি যে মামা, এখানে হঠাৎ করে বিড়াল আসলে কোত্থেকে? মা বলতেছে তুমি চিন্তা করো না, এখানে কোনো প্রবলেম নাই, চলো আমরা সামনের দিকে যাই। তারপর আমার ভাইও ছিল সাথে, ভাইয়ের কাছে লাইটটা ছিল। তো ভাইয়া আবার একটু দুষ্টুমি করতেছে, বলতেছে এগুলো কোনো ব্যাপার না, এই করো, ওই দিকে দেখো, মাছ দেখো, এরকম করে আমাকে মনে করেন এটা বলে রাখতেছে আর কি, যে তুমি ভয় পেও না। তো ঠিক আছে, সামনের দিকে আগালাম। সামনের দিকে গেলাম, যাওয়ার পর যখন হরিপুর গ্রামে ঢুকবো, হরিপুর গ্রামটা হচ্ছে রাস্তার একদম আমাদের হুমনা থেকে হরিপুর যাওয়ার পর্যন্ত যে রাস্তাটা, শেষ মাথা ডান দিকে একটু মোড়চা দিতে হয়। এখন হয়তো বা এখন এই রাস্তাটা একদম সোজা চলে গেছে বাইরখোলা গ্রামে, কিন্তু তখন সোজা ছিল না। ডান দিকে মোড় দিয়ে আপনার হরিপুরে যেতে হয়। হরিপুরে ঢুকার কর্নারেই আপনার একটা বট গাছ আছে। এখন বট গাছটা আমাদের এলাকা সবাই চিনে, এখন প্রতি বছর ওইখানে মেলা হয়। তো আমরা বট গাছটার কাছাকাছি যাওয়ার সাথে সাথেই আপনার না সরি, একটু কথা ভুলে গেছি, যে আমরা যাওয়ার আগে আমাদের না ঠিক আছে, আমরা বট গাছটার কাছাকাছি যখন যাই, যাওয়ার পরে দেখি যে বট গাছটার মধ্যে এক ধরনের তুফানের মতন বট গাছটা নড়তেছে। আমরা তো তখন আরো ভয় পেয়ে যাই যে ব্যাপার কি, এখানে বট গাছ, আশেপাশে কোথাও কোনো বাতাস নেই বা কোনো কিছু নেই, কিন্তু এখানে এত তুফান বা এরকম বাতাস কোত্থেকে আসবে। তো তখন মামাও ভয় পেয়ে যায়, মামা চুলোটা বলতে থাকে, ভাইয়া তখন হালকা একটু ভয় পায়। তারপরে ও দুষ্টুমি করতেছে যে এগুলো ব্যাপার না, কোনো না, আমাকে বলতেছে যে তুমি ভয় পেও না। যাক, হঠাৎ করে একটা ডাল ভেঙে পড়ে আমাদের সামনে, একটা ডাল ভেঙে পড়ে। তখন তো ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে যায় যে কি হইতেছে আমাদের সাথে, এখন কি করা যায়। পিছনের দিক যাওয়া সম্ভব না, যে পিছনে আমরা এগুলো দেখে আসলাম বিড়ালগুলা, বা সামনে কিভাবে যাই, সামনে তো ডালটা পড়ে গেল। মামা বলতেছে যে না, এটা উপর দিয়ে যাওয়াটা রিস্কি হবে। তো রাস্তার সাইডে আবার এক হাত জায়গা ছিল যে যাওয়ার মতো, আমরা যদি ওই সাইড দিয়ে যাই তাহলে গাছটার উপর দিয়ে যেতে হবে না। তো আমরা ওই সাইড দিয়ে দোয়াটা পড়তে পড়তে গেলাম। যাওয়ার পর গাছটাকে ওভারটেক করলাম, করার পর একটু সামনে গিয়ে পিছনের দিক তাকাই দেখে যে না, গাছটা স্টপ ঠিক আছে, ওইখানে কোনো প্রবলেম হয় নাই, গাছে কোনো বাতাস নেই। তারপর যাক, আমরা গ্রামে ঢুকলাম। ঢুকার পর ভাই আবার বলতেছে মামাকে যে মামা, আমরা তো যেহেতু প্রবলেম ফেস করতেছি, আমরা গ্রাম থেকে 2-1 ডাক দিই। আচ্ছা, তখন মামা বলছে না, সমস্যা না, আমরা তো এসে পড়ছি, আমরা তো গুদারে পের হইলে চলে যাব। তখন আর কাউকে ডাক দেওয়া হলো না। তো আমরা গেলাম গুদারের কাছাকাছি, গিয়ে দেখি গুদারা নাই। আর যিনি গুদারা চালান উনি হচ্ছে আমাদের মামাই হয় সম্পর্কে, ওনার নাম হচ্ছে আগুইন্যা। ওনাকে আগুইন্যা নামে অনেকে চিনে এলাকায়। ওনার হয়তো আসল নামটা আমার জানা নেই বা কারোই জানা নেই। যাক, তো আমরা আগুইন্যা মামার কাছে গেলাম, বললাম, মামা ডাকলো যে ভাই তুমি আছো বাসায়? তখন বললো হ্যাঁ মাস্টার সাহেব আপনি। এর আগে বলে রাখা ভালো যে মামাকে এলাকার সবাই চিনে, নাম হচ্ছে মান্নান মাস্টার। উনি একজন খুব পরিচিত মুখ আমাদের উপজেলায়। তো মামা গেছে, মাস্টার মানুষ, যে আরে তুমি কই থেকে আসলে? মামা বলে যে আমি তো কুমিল্লা থেকে ট্রেনিং করে আসলাম, এখন তো এত রাত হয়ে গেল, আমাকে একটু পার করে দেন। তো আগুন মামা আসলো একটা হারিকেন হাতে নিয়ে, এসে আমাদেরকে নৌকায় উঠাইলো। আমরা নৌকাতে উঠলাম। নৌকাতে উঠার পর আসলে যে ঘটনাটা ঘটলো তার জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না, কিন্তু সেটাই ঘটলো আমাদের সাথে। নৌকায় উঠার পরই
এই বিড়ালগুলো ইতিমধ্যে আর আমরা দেখতে পাচ্ছি না, যে বিড়ালগুলো ছিল আমরা আর দেখতে পাচ্ছি না। আর একটা কথা আমি ভুলে গেছি যে আমাদেরকে তখন 15 থেকে 20টা বিড়াল অ্যাটাক করছে আমরা যখন বটগাছটা ওভারটেক করি তখন। হ্যাঁ, তখন বটগাছটা আপনার তুফান বা বটগাছটা থেমে গেছে, স্ট্রিমিংটা থেমে গেছে, কিন্তু 15 থেকে 20টা বিড়াল আমাদের ফলো করছিল। বিড়ালগুলো তখন আমার ডিফারেন্স ছিল। যাক, এগুলোর পর আমরা যাই অনেক কষ্ট করে নৌকাতে উঠলাম। উঠার পর নৌকাতে উঠার পর যখন আমরা নদীর কাছাকাছি গেলাম, নদীতে ঢুকবো, তখন নদীর আগে আবার একটু চর আছে, তখন তো বর্ষাকাল ছিল, চরের পুরো পানি ছিল। তো আমরা নদীতে উঠার পর যে কাহিনীটা ঘটলো যে আমাদের নৌকাটা অনেক কাঁপাকাঁপি শুরু করছে। এরকম ভাবে কাঁপাকাঁপি শুরু হচ্ছে যে আসলে ওইখানে কোনো জ্বর অথবা তুফান আসতেছে এরকম। তো আমি অনেক ভয়ে কান্নাকাটি করতেছি। তারপর কান্নাকাটি করতে করতে একসময় আমি সেন্সলেস হয়ে যাই। তারপর সকালে আমি জ্ঞান ফিরার পর যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে একটা মহিলা শেপ, আপনার চুলগুলো অনেক লম্বা লম্বা, হাত পায়ের নখগুলো অনেক বড় বড়, আর মহিলার ফেসটা পুরো বোঝা যাচ্ছিল না এরকম আর কি, কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল। এটা বললো হচ্ছে আগুন্না মামা। সকালে আমাকে, আমি যখন জিজ্ঞাসা করলাম যে পরে কি হয়েছিল, তখন ঘটনাটা বললো। হ্যাঁ, ওই শেপটা ওদের দিকে তাকিয়েছিল এবং মামাকে একটা কিছু বলছে, সেটা আমি বলতে চাই না এখন। বলাটা উচিত হবে না, এর জন্য আমি বলতেছি না। যা বলার বলছে। বলার পর যতটুকু বুঝতে পারছি এখন বুঝতেছি যে না, আসলে হয়তোবা মামার উপর ভালো রহমত ছিল। হ্যাঁ, সেজন্য উনি বেঁচে গেছেন। এর আগেও ভয় পেয়েছিলেন আজিমপুরে? হ্যাঁ, উনি এর আগে ভয় পেয়েছেন, সেটা আমি বলতেছি আর কি। তো হ্যাঁ, এর আগে বলা ভালো যে মামা ওইখান থেকে যাওয়ার পরই, বাসায় যাওয়ার পরে সন্ধ্যায় সেন্সলেস হয়ে যায়, এবং এরপর মামা অনেকদিন অসুস্থ ছিলেন। বোবা ছিলেন বলেছিলেন আপনি? হ্যাঁ, বোবাটা হচ্ছে আগে। আচ্ছা, আগেরটা। হ্যাঁ, আজিমপুরের যে ঘটনাটা। আচ্ছা, আমরা আজিমপুরের ঘটনায় চলে যাই আসলে। হ্যাঁ, মানে কি হয়েছিল আসলে এখানে আপনার এই মামার? হ্যাঁ, এটা হচ্ছে প্রায় 25 বছর আগের ঘটনা। 23 থেকে 25 বছর। আমার খালার একটা বাচ্চা হয়েছিল, ছেলে বাচ্চা, ঢাকা মেডিকেল কলেজে। তো ছেলে বাচ্চাটা মারা যায়। ডেলিভারি হয়েছিল 10টা থেকে 10:30টার মধ্যে, অথবা এরকম সামথিং আশেপাশে আর কি টাইমটা হবে। তো ডেলিভারিটা হয়, তো মেডিকেল কর্তৃপক্ষ বলতেছে যে না, আমরা এই বাচ্চাটা রাখবো না, আপনি যেহেতু আজিমপুর কবরস্থান কাছাকাছি, আপনি কবর দিয়ে আসেন, নিয়ে যান বাচ্চাটা, নিয়ে কবর দিয়ে আসেন। তো কি করা, যেহেতু কর্তৃপক্ষ রাখবে না, হসপিটাল কর্তৃপক্ষ, তারা এবং মামা একটা টেম্পু ভাড়া করে, তখন তো সিএনজি ছিল না, টেম্পু ভাড়া করে রিজার্ভ করে ওরা আজিমপুর কবরস্থানে চলে যায়। তো যেতে মোটামুটি 11টা বা সামথিং এরকম টাইম হয়ে যায়। তখন গিয়ে দেখে কেউ নাই, শুধু যে কেয়ারটেকারটা ছিল, উনিও প্রায় চলে যাবে এরকম অবস্থা। তো মামা বলতেছে যে যেহেতু চলে আসছি, লাশটা নিয়ে চলে আসছি, আপনি লাশটা কবর দিয়ে দেন। তখন অনেক রিকোয়েস্টের পর কথাটা রাখার পর কবর দিয়ে মামা যখন গাড়িতে উঠে, টেম্পুতে যখন উঠে, তখন নাকি একটা বাচ্চা, পিচ্ছি একটা বাচ্চা এসে বলতেছে যে টাকা দেন। এটা তো অদ্ভুত ব্যাপার যে এরকম সময় এখান থেকে বাচ্চা, আশেপাশে কোনো লোক নেই, কোনো মহিলা নেই বা ওর গার্ডিয়ান কেউ নেই, এসে বলতেছে টাকা দেন। তো স্বাভাবিক একটু অন্য ধরনের ব্যাপার। মামা একটু ভয় পেয়ে যায়। তো মামা দিচ্ছে টাকা, একটু চাচ্ছে দিই। ওরা বুঝতে পারছে যে এখানে কোনো কিছু রং আছে। তো টাকা দেওয়ার পর সাথে সাথে আরেকজন এসে বলতেছে যে টাকা দেন। তো ওরও দেওয়া হয়েছে টাকা, সাথে সাথে আরেকজন এসে বলতেছে টাকা দেন। এরকম করতে বাড়তে অনেকগুলো আসলে হয়ে গেছে। কতজনকে টাকা দিবে আর কত টাকাই বা পকেটে আছে। হ্যাঁ, তখন এই পর্যায়ে এই কাহিনী দেখে আপনি যে কেয়ারটেকার চলে গেছে দৌড়ে, ভয় পেয়ে নাকি? হ্যাঁ, ভয় পেয়ে চলে গেছে। আর মামানি সেন্সলেস হয়ে গেছে। আচ্ছা, মামানি সেন্সলেস হয়ে গেছে। অত রাত্রে তো এত বাচ্চার আসার কথা না, এত রাত্রে বা কবরস্থান আশেপাশে কোনো গার্ডিয়ান নেবে, খুঁজতে যায়। তখন মামা অবশ্য বুঝতে পারছে যে এখানে কোনো কিছু রং আছে। তো এখন আর কি করে, এখন তো এগুলো অ্যাট্রাক্ট করে মামাকে, আপনার এই বউকে, আপনার মনে করেন আশ্রিটা ডাইভার যে ছিল, আশ্রিটা মামানি সেন্সলেস হয়ে গেছে। আর ওদেরকে আশ্রিটা একদম সিরিয়াস অবস্থা করে বলছে। তো ওরা ওইখানে সেন্সলেস হয়ে, মামা ওইখানে সেন্সলেস হয়ে গেছিল। পরবর্তীতে নাকি সকালে আপনার মনে করেন কিছু লোক দেখতে পায় রাস্তার ধারে, তারপর ওদেরকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে। কি হয়েছিল? টেম্পু হলো আপনার একই অবস্থা, মানে সেন্সলেস অবস্থায়, আসর টাসর, এখানে রক্ত নাকি ওই বাচ্চাগুলি আক্রমণ করেছিল, আসলে বাচ্চাগুলি আক্রমণ করেছিল। এবং এরা কারা কিচ্ছু জানা যায় না। এখানে
বাচ্চা। আর ঘটনা যেটা আমি একটু বলতে চাচ্ছি যে মামা পরবর্তীতে আপনার প্রায় 1 থেকে 1.5 মাস বোবা ছিলেন। বোবা ছিলেন এই ঘটনার পর থেকে, এই ঘটনার পর থেকে কথা বন্ধ হয়ে গেছিল কথা তার। একদম বন্ধ, কোনো কিছুই করতেন না, চুপ থাকতেন। পরবর্তীতে আমার নানার একজন পীর বাবা ছিলেন, খুব কামেল। আচ্ছা, তো উনি ঝাড়ফুঁক করে, উনি খুব কামেল লোক, যেহেতু ধার্মিক লোক, ঝাড়ফুঁক করে তারপরে প্রবলেম সুস্থ করেন তাকে শেষ পর্যন্ত। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি। আরজু একদিন হঠাৎ করেই ঘুম থেকে জেগে উঠলেন, বিছানায় তার পাশে আবিষ্কার করলেন অন্য একজনকে। ভাবুন তো কেমন লাগবে আপনার, আপনি একটা ঘরে শুয়ে আছেন এবং তারপরে হঠাৎ মাঝরাতে বা কোনো একটা সময় উঠে দেখলেন যে আপনার বিছানায় আপনি একা নন, আরো একজন আছেন। এই ঘটনাটা হয়তো মানে এরকম টাইপের ঘটনা হয়তো আপনাদের সাথে ঘটেছে বা আপনারা শুনেও থাকবেন, কিন্তু আরজুর ঘটনাটা একদম অন্যরকম বলে এটা সিলেক্ট করা হয়েছে। এবং এই যে আরজু একদিন হঠাৎ করে দেখলেন যে তার পাশে একজন শুয়ে আছে, তারপর থেকে আরজু ও তার পরিবারের সাথে ঘটে চললো একের পর এক ঘটনা। মিরপুরের আরজুদের ঘটনা শুনবো আমরা এবার, চলুন শুনে আসি ঘটনাটি। ওকে, ধন্যবাদ রাসেল ভাই। ইউ মোস্ট মাসুম ওয়েলকাম। ভাই। আপনি একটা জিনিস আমাকে প্লিজ একটু জি। বলবেন কাইন্ডলি, যে আপনি বলছিলেন যে ওখানে নানান রকমের এরকম এক্সপেরিয়েন্স প্রতিনিয়তই আপনাদের হতে থাকে, রাইট। এবং আপনি যখন স্টুডেন্ট, তখন তো আপনি স্টুডেন্ট ছিলেন, জি, জি। যখন প্রথম এক্সপেরিয়েন্স করেন Right. আপনার ঘরের জানালা দিয়ে কিছু একটা, রাইট। না হ্যাঁ সেটাই, মানে হ্যাঁ, জানালা থেকে। এক্স্যাক্টলি। আমরা ওই ঘটনাটা একটু শুনি। ওকে, ফাইন। আমি যখন ক্লাস 6 বা 7 এ পড়ি, তখন 1993 বা 4 এর কাহিনী বলতেছি। তো আমার রুমটার পাশে ছিল, মানে ওখানে একদম খোলা জায়গা ছিল, হ্যাঁ, ওখানে অনেক কিছু দেখা যেত খোলা। তো পাশেই ধরেন একটু পাশেই গাছ টাছ ছিল আর কি। জি, তো আমি যেটা দেখতাম, বা অনেক রাত পর্যন্ত পড়তাম, তো পড়ার সময় দেখতাম যে হঠাৎ করে একদিন আমার খেয়াল হলো যে আমার পাশ দিয়ে বেশ কিছু দূরে তো একটা হঠাৎ করে কিছু একটা চলে গেল। আচ্ছা, হ্যাঁ, চলে গেল। তো আমি প্রথমে খেয়াল করতে পারিনি, তো সেকেন্ড টাইমে যখন একটু মনোযোগ দিয়ে কি গেল একটু দেখি, তো দেখার সময় দেখলাম যে বেশ বড় একটা, মানে বানরের মতন আমার কাছে মনে হয়েছে। এটা ধূসর রঙের একটা ইয়া ছিল তার গায়ে, হ্যাঁ। তো মনে হলো যে এরকম একটা কিছু গেল বানরের মতো। তখন সেকেন্ড টাইম যখন আমি দেখলাম ভালো করে, তখন দেখলাম না, একটা বানরের বড় একটা লেজ আছে, তো আমাকে ক্রস করে গেল। তো এটা আমার ফার্স্ট যখন দেখলাম, তো তারপরে হয়তো কি আমি অনেক দুঃস্বপ্ন দেখতাম, হ্যাঁ। আমার তো অনেক ভয় লাগতো দুঃস্বপ্নগুলো দেখতাম। স্বপ্নগুলো কেমন ছিল? কিরকম ছিল সেগুলো ধরেন আমি দেখতে পাচ্ছি যে আমাকে কেউ একজন ডেকে একদম নদীর পাড়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমি যেতে চাচ্ছি না, জোর করে নিয়ে হ্যাঁ, যাচ্ছে জোর করে অনেকটা। নিতে যাচ্ছে, আমি যেতে চাচ্ছি না। তো তখন দৌড় পড়তে পড়তে গিয়ে দেখতাম যে আমি ঘেমে উঠে গেছি ঘুম থেকে। তো বেসিক্যালি এরকম হইতো। তো আমি কিছুদিন ইউজ টু হয়ে যাই তারপরে। তো একদিন যেটা হইলো সেটা হচ্ছে, তো আমি শুয়ে আছি গরমের দিন, জানলাটা খোলা। তো হঠাৎ করে দেখা গেল যে আমার গায়ে একটা, মানে ঠান্ডা বাতাস আসতেছে, হ্যাঁ, আমার গায়ে লাগতেছে বাতাসটা। তো ভোরের দিকে 4টা 4:30 হবে, তো এরকম সময়। তো আমি মানে ঘুম ভেঙে গেল, তাকে দেখলাম যে ঠিক আমার বিছানায়, আমার বালিশে, ইনফ্যাক্ট আমার বালিশে কেউ একজন শুয়ে আছে, ওর নিঃশ্বাসটা আমার গায়ে পড়তেছে। ও মাই গড। তো নিঃশ্বাসটা যখন পড়তেছে, তো তখন আমি চেয়ে দেখি যে আমার বালিশে একটা চিকন একজন বুড়া করে মানুষ, আমার এখনো মনে আছে, চিকন নাকটা অনেক চিকন, তো মুখটা আমার দিকে তাকায় আছে, জাস্ট তাকিয়ে আছে আপনার দিকে। তো আমি প্রথমে চোখ বন্ধ করে ফেলি। চোখ বন্ধ করার পরে আবার যখন তাকাই, তো দেখা গেল যে না, স্টিল সে শুয়ে আছে এবং আমার দিকে কড়া ভাবে তাকায় আছে। এবং এটা আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার নিশ্চয়ই না, এবং এই ভদ্রলোককে নিশ্চয়ই আপনি এর আগে কোনোদিন না 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 দেখেননি। না, স্টিল আমি ওনাকে কোনো সময় দেখিও নাই। তো এটা আবার ওনার পাঞ্জাবিটা ছিল অ্যাশ কালার, এরকম আমার এতটুকু মনে আছে। তো এটা করার পর তো আমি খুব ভয় পেয়ে যাই, স্বাভাবিক, এবং ভয় পেয়ে আমি দৌড়ে আম্মার রুমে চলে যাই। তো সকালবেলা আমি বলি যে এরকম এরকম আমি খুব ভয় পাইছি, তো এরকম আমি দেখেছি, হ্যাঁ। তো আমার বড় ভাইয়া যে আছে, তো ও আবার বলছে তুই কি দেখছিস, এটা তো এরকম হইতে পারে না, হুম। তো ও আবার কয়েকদিন পর মেহমান আসার পরে, তো আসার জন্য ও আবার ওই রুমে স্টে করে, আমার রুমে আর কি, হ্যাঁ। তো স্টে করার পরে সকালবেলায় ও উঠে, মানে খুব গম্ভীর। তো আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো বললো যে এরকম, যে আমি তো একটা কিছু দেখছি। কি দেখছো? যে এরকম খুব বুড়া মতন, মাথায় টুপি আছে, ও বললো সেটা একটা ছোট বাচ্চা নিয়ে, ঠিক ভোরের সময়, যে আমি যেটা সময়, সেই সময়টা দেখেছি 4টা থেকে 5টার মধ্যে, ওই সময় জানলা দিয়ে ওই বুড়া আর ছেলেটা ওকে ক্রস করে একবার যায়, মানে খাটের এই পাশে আসে, আবার ক্রস করে ওই পাশে যায়, হ্যাঁ। তো এরকম চলতেছে। তো ওইটা দেখে ও খুব ভয় পেয়ে যায়। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো এটা আমাকে বলে, এটা আমাদেরকে বলে যে এরকম ও কিছু দেখেছে। ইনফ্যাক্ট কয়েকদিন পরে আব্বাও আমার রুমে, ওই রুমেটায় থাকে। তো আব্বা কিন্তু সকালবেলায় মানে বলে যে
কি দেখেছে সেটা বলে না, বাট সে যে ভয় পেয়েছে সেটা বলে যে আমি একটা কিছু দেখে ভয় পেয়েছি এই রুমে। বাট কি দেখেছে হয়তো আমরা ভয় পাবো বলে আমাদের সাথে শেয়ার করে না জিনিসটা। তো এরকমই ছিল আর কি ওই সময়টা। তো এই রুমটা নিয়ে আরেকটু আমি বলি রাসেল ভাই, যেটা হচ্ছে তো আমার ব্রাদার ইন ল ছোট ছিল তখন, 13-14 বছর বয়স, তাজবি। তো ও কি করেছে, ও আমার ওই রুমে শুয়েছিল একদিন রাতের বেলা। তো আসার পরে সকালবেলা আমার কাছে, ভাইয়া তুমি আমার জানলা ধরে টানাটানি করেছো হাত। হ্যাঁ, তা আমি বললাম তো এটা কিন্তু কোনোভাবে সম্ভব না, জানলার বাইরে তো কিছুই নেই, আর ওখানে দাঁড়ানোর কোনো স্টে করার মতন কোনো জায়গাও না যে স্টে করে ওখানে দাঁড়ানো যাবে। আমি বললাম না, এটা তো হতে পারে না। আমার ওয়াইফকে বললাম যে এটা ও কি বলতেছে, এটা তো হইতে পারে না। ও তো বলতেছে ছোট, না না এরকম তো তুমি টানতেছো না, আমি টানি। এইটা ঘটনার পরে কিছুদিন, এই লাস্ট জুনে, যেটা এই বছরের জুনে যেটা হয়েছে, সেটা আসলে খুবই ভয়াবহ। আমি খুবই ভয় পাইছি এটাতে। আমার বেবি যেটা 5 years old, তো ও জুনের 28-29 তারিখে, আমার ডেটটা মনে আছে। তো ওই রাতে 2টার সময় কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে। তো এলাকায় একটা হয়তো বা খুব মেজর একটা প্রবলেমের জন্য তো আসতেছিল না, আমার আইপিএস এর রিয়াটাও শেষ হয়ে গেছিল। তো ভোরের বেলা আমি ওই রুমটায়, হ্যাঁ, আমার বেবিটাকে নিয়ে বাতাস আসতেছে, জানলা খোলা, তো এরকম শুয়ে আছি। ও একটা সোফায় শুয়ে আছে জানলার বরাবর, আর আমি তার ঠিক পাশেই একটা সোফার মধ্যে হেলান দিয়ে আছি। তো ও ঘুমায় নাই, আমি বাতাস করতেছি, খুব গরম, জুন মাসের গরম। তো ইনফ্যাক্ট ও আমাকে হঠাৎ করে বলতেছে যে বাবা দেখো, একটা জানালার পাশে কি জানি একটা দাঁড়ায় আছে, একটা মানুষের মতন, আমাকে দেখো 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 বাবা দেখো এটা। আমার হঠাৎ করে সে কি দেখতেছো, বলছে এই যে মানুষ জানালার পাশে যে দাঁড়ায় আছে। আমি ওদিকে না তাকায় ওকে জাস্ট তুলে নিয়ে একদম বেডরুমে চলে আসছি। আসার পরে ওয়াইফকে বললাম, তো ওয়াইফ তো হাতে বুঝতে পারছো যেটা কি, দোয়া দূরে পড়ে দিল। সকালবেলা জিজ্ঞেস করেছি যে বাবা তুমি কি দেখেছো, তোর বাবা যে এরকম একটা মানুষের মতন বড় গোল একজন, হ্যাঁ, চোখগুলা লাল লাল উঠতেছিল, ও বলছে মানুষ তো উঠতেছিল। বহু দূরেই আছেন আমাদের থেকে, এবং ঈদের ছুটিতে হয়তো অনেকেই বাড়িতে ফিরেছেন, এবং কত পরিচিত মুখের সাথে না আপনাদের দেখা হচ্ছে সারা বছরে। কিন্তু আপনারা এখন যাদের দেখছেন তাদের খোঁজ খবর রাখার সময় পান না। আপনি চিন্তা করে দেখুন যে আপনার চারপাশে যে সমস্ত পরিচিত মুখগুলো আপনার সামনে আসছে, দেখছেন প্রতিনিয়ত, তাদের কতটুকু চেনেন, কতটুকু বছরে কতবার কথা হয় তাদের সাথে। শরীফ এমনই একজন পরিচিত মুখ অরণ্য রিয়নের কাছে। না, ভুল বললাম, বরং বলা যায় যে পরিচিত মুখের চেয়েও বেশি কিছু। সবাই তাকে ডাকে শরীফ পাগল। পাগল হোক আর যাই হোক, সে রিয়নের বন্ধু। কিন্তু এই বন্ধুত্বের গল্পেই হঠাৎ করে ঢুকে যায় ভয়। কি হয়েছিল শুনবো রিয়নের মুখ থেকে। আমি হচ্ছে অরণ্য রিয়ন। আমি এসেছি ধামরি থেকে। বাট আমি এখন আমার যে ঘটনাটি বলতে যাচ্ছি, আপনার হোম ডিস্ট্রিক্টে, সেটা হচ্ছে জামালপুর জেলা। আর যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে জামালপুর জেলার যে স্টেশনটা, মেলান্দি স্টেশন, আমার বাসার পাশে যেটা, ওই স্টেশনটার ঘটনা। আচ্ছা, আপনি এমনিতে ঢাকায় থাকেন, ঢাকাতে আপনি কতদিন ধরে আছেন? অ্যাকচুয়ালি রাসেল ভাই, আমি কিন্তু আপনাকে বলেছি যে আমি পড়াশোনার কারণে ঢাকায় আছি। এটা আমি অনেক ছোটবেলা থেকে ঢাকায়। অ্যাকচুয়ালি যখন আমি যখন ক্লাস 3-তে পড়ি, তখন পড়াশোনার কারণে আমি আমার ফুপির বাসায় থাকতাম। তখন থেকে আসলে বাবা মাকে ছেড়ে ঢাকায় থাকা হচ্ছে আমার। শুনি আপনার ঘটনা। অ্যাকচুয়ালি আমি ফার্স্টে বলে দিচ্ছি যে আপনারা হয়তো বা যারা মেলান্ত বা স্টেশনটার পাশে যারা থাকেন, তারা এই ঘটনাটি অ্যাকচুয়ালি তারা জানেন। তো আমি বলছি যে আসলে আমি পড়াশোনার কারণে ঢাকায় রয়েছি। তো আমার বাড়িতে আসলে খুব বেশি একটা যাওয়া হয় না। তো আমি 1 বছর পর বাড়ি যাই। তো ঈদেও মাঝে মাঝে যাওয়া হয়, মাঝে মাঝে যাওয়া হয় না। তো দেখা যায় যে খুব কম বাড়ি যাওয়া হয়। তো আমার বাড়ি যাওয়ার জন্য জামালপুর জেলার যে মেলান্দি স্টেশনটি রয়েছে, তো ওই স্টেশনটা থেকে আমার বাড়ি যাওয়ার ডিস্টেন্স মেবি 10 মিনিটের একটা ডিস্টেন্স হবে। তো অ্যাকচুয়ালি আমি নিজে এক্সপ্লেন করি। আর মেলান্দি ওই স্টেশনটায় একটা পাগল থাকতো, তার পাগলটার নাম হচ্ছে শরীফ পাগল। তো শরীফ নামেই তাকে সবাই চিনত, পাগলটাকে। তো দীর্ঘ 15 থেকে 16 বছর আনুমানিক সে একই জায়গায়, একই স্টেশনে, একই জায়গায় সে থাকছে। তো ওই পাগলটা তার যে সে পাগল ছিল, বাট তার বিহেভিয়ার গুলো কিন্তু পাগলের মতো ছিল না। আপনি আমাকে বলছেন অফের, আপনি বলেন। তো তার
বিহেভিয়ারটা ছিল একটা মনীষীর মতো। সে পাগল ছিল, সে পাগলামো করতো না। এবং আপনি বলেন যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ, সে থাকতো খুব সে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। অনেক, তার চেহারা ছিল অনেক ফর্সা, রাইট। এবং তার দাড়িগুলো ছিল কালো এবং মুখে অনেক দাড়ি ছিল। মানে সে একটা মনীষীর মতো সবসময় একটা ভাব নিয়ে থাকতো। আর তাই সে পাগলটার একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল যেটা আমার কাছে খুব ভালো লাগতো, সেটা হচ্ছে যে সে পাগল অথচ কিন্তু ভাইয়া সে কিন্তু কোনো পাগলামো করতো না। এমনকি ওই পাগলটা ওই মেলান্দু স্টেশনটার মধ্যে কিছু সিলেক্টিভ লোক ছিল এবং কিছু সিলেক্টিভ দোকান ছিল যাতে কিছু সে চাইতো, বা যারা তাকে কিছু দিলে সে খাইতো, অথচ কিন্তু সে কারণ থেকে চাইতো না। শুধু যাদেরকে সে পছন্দ করতো তাদের কাছ থেকে সে নিত, সবার কাছ থেকে নিতে চাইতো না। বা সবাই তাকে দিলেও সে নিত না। এবং ওইসব লোকদের কাছে সে যা চাইতো তারা দিত, কিন্তু বেশি দিলে তারা সেও মানে সে পাগলটা নিত না। একটা অন্যরকম টাইপের একটা পাগল ছিল সে সবসময় মানে একটা ভাব নিয়ে বসে থাকতো, মনীষীদের মতো তার একটা ভাব ছিল। তো এই জিনিসটা আমার ভালো লাগতো যে একটা পাগল অথচ পাগলামো করে না। তো রাসেল ভাই, আমি আপনাকে বলে রাখি যে ওই যে পাগলটা সবার কাছ থেকে যে কিছু নিত না, তো ওই পাগলটা কিন্তু আমার কাছ থেকে নিত। মানে ওই যে সিলেক্টিভ কিছু লোক ছিল যাদের কাছ থেকে সে নিত, তো ওই পাগলটা কিন্তু আমার কাছ থেকে নিত, এবং ওইসব সিলেক্টিভ লোকদের মধ্যে আমি ছিলাম একজন। তো আমি যখন তখন ছোটই ছিলাম বলা যায়, তো আমি যখন বাড়ি যেতাম, তো বাড়ি যাওয়ার জন্য আমি ট্রেনে কিছু খাবো বলে আমার ফুপি আমাকে অনেক খাবার করে দিত, লাইক স্যান্ডউইচ, তারপর ফ্রুটস দিত ট্রেনে খাওয়ার জন্য। তো আমি সেই খাবারগুলো আমি ট্রেনে আসলে খেতে একটু আনইজি ফিল করি, তো ওই খাবারগুলো থেকে যেত আমার ব্যাগে। তো আমি করতাম কি, যে ট্রেন থেকে নেমে ওই স্টেশনটাতে, মেলান্দু স্টেশনটাতে, আমি শরীফ পাগলটাকে আমি ওই খাবারগুলো দিয়ে যেতাম এবং সে আমার কাছে কিন্তু নিত। তো এরকম ভাবেই আমি 2013-তে ডিসেম্বরে মাঝামাঝি দিকে হবে, যেটা ঠিক আমি মনে করতে পারছি না, তো 2013 মানে আজ থেকে প্রায় 1 বছর আগে, এই একটা শীতের টাইমিং হবে আমার ঘটনাটা। তো আমি তখন ডিসেম্বরে 2013-তে যখন বাড়িতে যাই গত বছর, তো তখন অনেক শীত ছিল। 5টার দিকে আমার ট্রেন ছিল, 5টায়, তো ট্রেনে যাব। তো ওই ট্রেনটায় যখন আমি উঠি, ওঠার পর রাতে পৌঁছতে 9:30 বেজে যায়। 9:30 আমি ওই মেলান্দু স্টেশনটাতে পৌঁছানোর পর, তো আমি ভাইয়া একটা কথা বলে রাখি যে আমি যখনই বাড়িতে যাই বা যখনই যেতাম, তখন কিন্তু আমার স্টেশন থেকে ওই পাগলটার কথা মনে পড়তো যে আমি ওই মেলান্দু স্টেশন নেমে ওই পাগলটাকে দেখবো এবং সে আমার কাছ থেকে কিছু নিবে। এই জন্য আমি স্টেশন থেকেই কিছু কিনে নিতাম তার জন্য, কিছু খাবার, হ্যাঁ ওনার জন্য কিছু খাবার কিনে নিতাম, শরীফ পাগলটার জন্য কিছু খাবার কিনে নিতাম। তো এতদিনে আমি 2013-তে যখন বাড়িতে যাই, তো বাড়ি যাওয়ার সময় আমি তার জন্য কিছু ফ্রুটস কিনি, তারপর সে ড্রিঙ্কস কিনি, তারপরে যেসব খাবারগুলো আমি বেশি খেতে পছন্দ করি সেই খাবারগুলো তার জন্য আমি কিনে নিয়ে যখন আমি যাই, যাওয়ার পর আমি রাতে 9:30-টার দিকে আমি পৌঁছানোর সময় আমি খুঁজছিলাম যে শরীফ পাগলটি কোথায়। ক্যাজুয়ালি যেখানে আমি তাকে দেখে আসছিলাম, আমি সে পাগলটা কিন্তু সেখানে দেখতে পাইনি। সেদিন আর পেলাম না। বাট আমি দেখলাম, একটু খুঁজে দেখলাম যে স্টেশনটাকে তো এখন নতুন করে সাজানো হয়েছে, অনেক সুন্দর করে করানো হয়েছে আর কি। পুরোনো যেটা ছিল, তো পুরোনো স্টেশনটার অনেকটাই ভাঙা হয়ে গেছে কিছু একটা। তো ওইখানে একটা স্টোর ছিল, টি স্টোর, ভাঙা টি স্টোর, ওটা এখন আর ব্যবহার করা হয় না, ভেঙে গেছে। তো ওই টি স্টোরটার পিছনে সাদা কাপড় পরা ওই শরীফ পাগলটাকে আমি দেখতে পাই, নোটিস করি দূর থেকে। আচ্ছা। তো তার কাছে যখন যাওয়ার পর দেখি সে বসেছিল, মানে সে সবসময় বসেই থাকে আর সবসময় মাথা নিচু করে কি যেন একটা ভাবে, মানে মনীষীদের মতো তার একটা আচরণ ছিল আর কি। তো আমি যাওয়ার পরে 1 বছর কি তারও বেশি হবে, অনেকদিন পর তার সাথে দেখা। তো আমি তাকে জিজ্ঞেস করি যে আচ্ছা শরীফ কেমন আছিস তুই? তো সে বলে যে তুই করে বলতেন। হ্যাঁ, আমি তাকে তুই করে বলতাম। শরীফ পাগল সবাইকে তুই করে বলতো, এবং ওই স্টেশনটাতে যেসব মানুষ তাকে চিনতো সবাই তাকে তুই করে বলতো। বয়সের ডিফারেন্স আপনার সাথে কত হবে? শরীফের বয়স হবে 50 বছরের উপরে। আচ্ছা। তারপর আমি শরীফকে তুই করে বলতাম, বড় যে ঠিক না, তারপর আমি বলতাম কেন জানি আমার ভালো লাগতো। আচ্ছা। তো সবাই তাকে তুই করে বলতো, আর শরীফ পাগলটা সবাইকে তুই করে বলতো। আচ্ছা। তো আমি তাকে বলি যে কেমন আছিস? তো শরীফ বলে যে হ্যাঁ ভালো আছে। আমি বললাম যে তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি আমি, তো তুই খাবারগুলা তোর কাছে রাখ। তো আমি ভাই যে আপনাকে বললাম যে আমি স্টেশন কমলাপুর থেকে যখন ট্রেনে উঠছিলাম, তো ওঠার সময় আমি ওর জন্য খাবার কিনে নিয়েছিলাম। তো
তো সেই খাবারগুলো আমি ওকে দিই। তো সে খাবারগুলো রাখার পর আমাকে বলতেছে যে টাকা দে। তো আমি বলছিলাম যে কত টাকা দিব, তো আমাকে বলছে যে 10 টাকা দে। তার চাহিদাটা ছিল খুব সীমিত, সে ওই যেসব মানুষকে পছন্দ করতো তাদের কাছ থেকে সে টাকা চাইতো বা টাকা নিত, খাবার নিত, বাট টাকাটা ছিল খুব কম, 10-5 টাকা বেশি সে কখনো চাইতো না, তার চাহিদা ছিল খুবই সীমিত। তো আমি তাকে অন্ধকার ছিল স্টেশনটা, যেহেতু একটু বাইরের সাইডে ভাঙা যে পুরাতন স্টেশনটা ছিল তার ওইখানটাতে, পরে আমি অন্ধকারের মধ্যে মানিব্যাগটা খুব মানে একটু খুলে দেখি যে পাশে একটা 20 টাকা, তো আমি 20 টাকাটা তাকে দিই। তারপরে সে আমাকে বললো যে কত টাকা দিলি, আমি পরে বলছি যে 20 টাকা দিছি। তো সে বলছে যে না 20 টাকা না 10 টাকা দাও আমাকে। আচ্ছা, তারপরে আমি একটু আলোর মধ্যে এসে মানিব্যাগ একটু খুঁজে 10 টাকা নিয়ে তারপর 10 টাকা দিলাম, সে আমাকে 20 টাকা ফেরত দিয়ে দিল, সে রাখতো না সেটা। তো আমি টাকাটা নিয়ে বাড়ি চলে আসলাম, বাইরে বাবা বাইক নিয়ে ওয়েট করছিল আমার জন্য। তো বাবা আমাকে বলছিল যে এত লেট হলো কেন, সবাই তো বের হচ্ছে। আমি পরে বললাম যে আমি একটু পিছনের বগিতে ছিলাম, এর জন্য একটু লেট হয়ে গেল। বাট আমি বললাম না যে একটা পাগলের কথা বললাম না, কেননা এটা আসলে বলাটা ঠিক হবে না, কারণ আমি 1 বছর কি অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি, ফার্স্ট বাবা আমার জন্য ওয়েট করছে, বাবার সাথে আমি না দেখা করে আমি একটা পাগলের সাথে কথা বলছি, হয়তো ভালোভাবে নেবেন না। নেবেন না, এই জন্য আমি তাকে বললাম না। আমি বললাম যে আমি পিছনে কামড়াতে ছিলাম, একটু বেরোতে লেট হয়ে গেল। তো তারপর বাসায় ফেরা হলো, বাসায় ফিরলাম, বাসায় ফেরার পর ফ্রেশ হলাম, মানিব্যাগটা রাখলাম রুমে, তারপর ফোনটা রাখলাম, রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে, তো আমি যখন আমার রুমটাতে ঢুকি একটা অদ্ভুত জিনিস আমি দেখতে পাই, বুঝতে পারি। তো রাসেল ভাই আমার রুমটাতে মানে আমি ঠিক বোঝাতে পারছি না যে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে হঠাৎ করে। বাট আমি কিন্তু রুম থেকে একটু আগেও বেরিয়েছিলাম, বাট রুমটাতে আসার পর আমি দেখি যে অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো আমি প্রথমে চিন্তা করি যে আমি যে পারফিউম ইউজ করি তার স্মেলটা আসলে এরকম না, এই স্মেলটা আরো বেশি নাই। তো তখন আমি মানে একটু খেয়াল করে দেখলাম যে স্মেলটা কিন্তু আমার ওই মানিব্যাগ থেকে আসছিল। তো মানিব্যাগটাই ওই টাকাটা যখন আমি বের করি, যে সামুচিটা আমাকে রিটার্ন দিল পাগলটা, তো ওই টাকাটা মধ্যে থেকে কিন্তু ওই স্মেলটা বেরোচ্ছে। বিষয়টা আমি আসলে খুব বেশি একটা যে মানে অন্যরকম হবে সেটা কিন্তু আমি নেইনি, কারণ সে কিন্তু অনেক পরিষ্কার ছিল। আমি ভেবেছিলাম যে হয়তো তার হাতে কোনো আতর ছিল বা এরকম একটা পারফিউম ছিল, তার হাত থেকে টাকাটা আমার কাছে এসছে, এই কারণে হয়তো বা স্মেলটা বেরোচ্ছে। তো তারপর আমি বাড়িতে ছিলাম কয়েকদিন, 3 থেকে 4 দিনের মতো বাড়িতে ছিলাম। থাকার পর আমি এখন ঢাকায় ব্যাক করব। তো রাস্তা আমি আপনাকে বলেছি যে আমাদের বাড়িটা হচ্ছে মেলান্দু স্টেশনটা থেকে 10 মিনিটের ডিস্টেন্স, আর মেলান্দু স্টেশনটাতে কিন্তু আমার একটা মামার বাসা আছে, মানে বাসাটা এতটাই কাছে যে স্টেশনটা থেকে মামার বাসাটা দেখা যায়, ইভেন মামার বাসার জানলা থেকে স্টেশনটা দেখা যায়, মানে একদমই কাছে বলা যায়। তো অনেকদিন পর যেহেতু বাড়ি যাওয়া হয়, অনেকদিন পর যেহেতু বাড়িতে যাই, তো সব রিলেটিভদের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমাকে দেখবে, এতদিন পর বাড়িতে যাচ্ছি, তো সবাই আমাকে দেখতে চাইতো। তো মামা ফোন করে আমাকে বলতেছে যে তুমি অনেকদিন পর বাড়িতে আসছো, তুমি তো চলে যাবা, তো তুমি আজকে রাতটা আমাদের বাসায় থাকো, কালকে সকালে তোমাকে ট্রেন উঠে দেবো, কালকে সকালে চলে যাবে। কালকে সকালে আমার 7:20 ট্রেন হবে, 7:20 চলে ঢাকা চলে আসবেন? হ্যাঁ, ঢাকায় আমি ব্যাক করবো, 3 দিন থাকার পর ঢাকায় ব্যাক করবো। তো আমি মামার বাসায় যাই, মামার বাসায় যাওয়ার পর তো রাসেল ভাই আপনি জানেন মেবি যে গ্রামের মধ্যে কিন্তু বা ঢাকার বাইরে মানুষের কিন্তু খুব আর্লি ঘুমিয়ে যায়, বিশেষ করে শীতের বেলায়, শীতের সময়টাতে তার খুব কাজ শেষ করে খুব আর্লি ঘুমিয়ে যায়। এতে ধরেন 9টা কি 10টার দিকে, গ্রাম অঞ্চলগুলোতে দেখা যায় যে 9টা 10টার দিকে কিন্তু কোনো সারসত্য নেই। এটা কিন্তু ঢাকার বাইরে জিনিসগুলো কিন্তু সবসময় আমি শুনেছি যে ঢাকার বাইরে এরকম হয়। আচ্ছা, তারপরে আমি মামার বাসায় আসি, সকালে চলে যাব। তো মামার বাসায় আসার পর তো খাওয়া শেষ করে রাতে ডিনার কমপ্লিট করে সবাই ঘুমিয়ে গেল, তো আমিও ঘুমিয়ে যাই। তো আমার ঘুম আসছিল না, আমি ঘুমার জন্য ট্রাই করছিলাম, কারণ আমি ঢাকায় দেখা যায় যে 2টা-3টা বেজে যায় কিন্তু ঘুমাতে রাতে। তো আমার ঘুম আসছিল না, আমার কেন যেন খারাপ লাগছিল যে আমি ঘুমাতে পারছিলাম না। তো আমি দেখছিলাম যে জানলা থেকে দেখা যাচ্ছিল স্টেশন গুলাতে কিন্তু লাইট জ্বালানো ছিল, মানুষজন বসে গল্প করছে, বেঞ্চে বসে টিভি দেখছে, এরকম আর কি। তো আমি ভাবলাম যে স্টেশনটা একটু ঘুরে আসি, যেহেতু ঘুম আসছে না। তো আমি আমার পাশে আমার কাজিন ছিল, ওর নাম হচ্ছে রোমিও, তো কাজিনটা ঘুমিয়েছিল আমার পাশে।